আজকে pharmacology যে দ্বিতীয় বিসমিল্লাহির রহমানির রহিম I am starting in the name of Almighty Allah. আমরা আজকে pharmacology যে দ্বিতীয় লেকচারটি সেটা স্টার্ট করব। তো আলোচনার শুরুতে একটা বলি যে আসলে আমি চাই আপনারা সবাই পার্টিসিপেট করেন, কোনো কোশ্চেন থাকলে করবেন এবং কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। আপনার কোনো মতামত থাকলে আপনি বলবেন। আমি যখন আপনাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করব সেটা আপনি বলবেন। কারণ আমরা ফার্মা 1 এ আলোচনা করেছি যে এই যে ফার্মাকোলজি লেকচারটা এটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম আপনাকে ঘুরে আসতে হবে এবং এর একটি সুন্দর নলেজ আপনার থাকা দরকার। না হলে জিনিসটা আসলে কোনো কাজে দিবে না। তো যার জন্য আমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা যখন যেটা পড়বো সেটা একটু ভালো মতো আমরা ডিসকাস করার চেষ্টা করব, যতটুকু আমরা করি না কেন। এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমরা ইনভাইট করবো কোয়েশ্চেন গুলোকে এবং আপনার একটি পার্টিসিপেশন এই ক্লাসটাকে প্রাণবন্ত করবো। আপনি যদি চুপচাপ থাকেন তাহলে আমি কথা কম বলবো। আমি আপনাকে একটা প্রশ্ন করে আপনি উত্তর দিবেন, তাহলে আমি বুঝতে পারবো ওই বিষয়টার আর ভিতরে যাওয়ার দরকার আছে কিনা। আমি একটা কোয়েশ্চেন করি, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে ভালো, তাহলে আমার আলটিমেটলি ওই টপিক্সের ভিতরে যাওয়া লাগবে না। আর যদি আপনি না পারেন তাহলে আলটিমেটলি ওই টপিক্সের ভিতরে আমাকে আরেকটা এন্ট্রেন্স লাগবে। এরকম কিন্তু একটা টপিক্স একটা টু ওয়ে ডিসকাশন হলে ultimately it will be a palatable lecture. Okay, so আমরা আজকে যে টপিকস গুলো স্টার্ট করব, বেসিক্যালি আপনি বলতে পারেন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিটিউবারকুলার, অ্যান্টিফাঙ্গাল এবং লিটল বিট কিছু সিএনএস ড্রাগ। আমরা এর আগের কিছু সিএনএস ড্রাগ আলোচনা করেছিলাম। ওকে, আমরা চলে আসি। আমরা সবাই জানি যে আমাদের যে অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো আসলে কোথায় কিভাবে কাজ করে। ডেফিনেটলি ইয়েস, আমরা এটা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম। আপনারা সবাই জানেন যে আমরা যদি এরকম একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আঁকি, তাহলে এই ব্যাকটেরিয়ার এখানে আসে হচ্ছে সেল ওয়াল। এর পরবর্তীতে হচ্ছে এখানের মধ্যে আছে ব্যাকটেরিয়া, তো তাহলে আমরা বলবো 30s 70s। এখানে আপনাকে একটু ভালো মতো জানতে হবে যে কিভাবে একটা ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন হয় ডিএনএ, কিভাবে ট্রান্সক্রিপশন হয়, কিভাবে ট্রান্সলেশন হয়, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা কি এটা আপনাকে জানতে হবে। যদি আপনি ফিজিওলজির এই অংশটুকু ভালো মতো না জানেন তাহলে ফার্মাকোলজির এই অংশটুকু আপনি জানবেন না। আমরা ফিজিওলজি না বলে এটাকে আমরা বলি হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি লিপিং কোড খুলে আপনারা যদি একটু চ্যাপ্টার নাম্বার 24 কি 25 মেবি, এটা হচ্ছে যে জেনেটিক্স। কেমন জেনেটিক্স যদি একটু পড়ে নিতে পারেন, ইট উইল গিভ ইউ মাচ মোর কনফিডেন্স অলসো উইথ দিস থিং। আপনি অ্যাসোসিয়েটেড ফার্মা বইটা একটু করে একবার দেখতে পারেন। আসলে এই সব বই থাকলে ইন্টারনেটে থাকুক অথবা সফট কপি থাকুক, আপনার কাছে খুবই সুবিধা। আপনি জাস্ট একটু ওভারভিউ নিতে পারলেন, তাহলে আপনার বিষয়টা গ্র্যাব করতে এবং কনসিভ করতে এটা খুবই ইজি হবে। তাহলে দেখেন এখানে আসে একটা সেল ওয়াল, এখানে আছে একটা প্রোটিন তৈরির কারখানা। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এখানে একটা মেসেঞ্জার আরএনএ আসবে, সেই অনুপাতে ট্রান্সফার আরএনএ কিছু অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, সেগুলো একসাথে যুক্ত হয়ে একটা কিছু প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটাকে আবার মডিফাই করবে। এরপরে আমরা বলি যে এই যে একটা নিউক্লিয়ার পার্টিকেল, আমরা এটাকে যদি বলি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেখান থেকে একটা তৈরি হবে হচ্ছে এমআরএনএ। সেই এমআরএনএটা আলটিমেটলি সেই অনুপাতে এখানে প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এখানে কিছু অংশ নিউক্লিয়াসের ভিতরে ঘটে, বাকি অংশটুকু হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে ঘটে। এরপরে যে প্রোটিনটা তৈরি হলো সেই প্রোটিনটা এখানে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হবে লাইসোজোমাল লাইসোজোম অথবা হচ্ছে যে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারপাশে যেগুলো থাকে, এখানে আলটিমেটলি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা এখানে ভালো মতো হয়। তাহলে এই যে একটা ব্যাকটেরিয়া তার বেঁচে থাকার জন্য একটা সেলুলার ইন্টিগ্রিটি দরকার। যেমন আপনার শরীরে আমি যদি আপনার চামড়াটা খুলে ফেলে দিই, তাহলে আপনার এত বেশি টেম্পারেচার লস হবে অথবা টেম্পারেচার গেইন, বাইরে থেকে যদি আপনি হট ওয়েদারে থাকেন এত গেইন হবে, আপনার হোমিওস্টেসিসটা লস হয়ে যাবে। আপনার যে প্রোটিন তৈরি কারখানাটা আছে সেটা যদি আমি নষ্ট করে দিই তাহলে আপনার কিন্তু প্রোটিন তৈরি হবে না। আপনার যে ডিএনএ পার্টিকেলটা আছে সেটা যদি নষ্ট করে দিই তাহলে কিন্তু হবে না। এবং আপনার শরীরের মধ্যে আমি যদি এক্সেস অ্যামাউন্ট অফ পানি ঢুকাই তাহলে সেলগুলো কিন্তু সেলুলার সোয়েলিং হয়ে আলটিমেটলি সেলুলার ইনজুরি হয়ে পরবর্তীতে রিভার্সিবল ডেথে চলে যাবে। রিভার্সিবল ডেথ থেকে পরবর্তীতে রিভার্সিবল ডেথ চলে যাবে। সেই মেকানিজমকে লক্ষ্য করে কিন্তু আলটিমেটলি অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজুয়ালি জেনে থাকি। তাহলে দেখেন এই যে সেল ওয়াল যে তৈরি করছে পেপটিডোগ্লাইকেন, সেগুলো যদি কোনো কারণে ইন্টিগ্রিটি লস হয় তাহলে এখানে ওয়াটার ঢুকবে
ওয়াটার ঢুকলে সেলটা ফুলে যাবে এবং আলটিমেটলি ইন্টেরিয়র এনভায়রনমেন্ট যেটা আছে সেটা লস হয়ে যাবে। 2 নাম্বার, যে প্রোটিন তৈরি আছে সেই প্রোটিন দরকার। প্রোটিন না থাকলে একটা জীবন একটা জীবন কখনো বেঁচে থাকতে পারে না। তাহলে এই যে প্রোটিন থাকার কারণে এরা যে বেঁচে থাকছে, আলটিমেটলি এই টোটাল বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা যখন অ্যান্টিবায়োটিক সিলেকশন করছি তখন আমরা কিছু অ্যান্টিবায়োটিক সিলেকশন করছি যারা সেল ওয়ালের উপর কাজ করছে, আমরা আর কিছু অ্যান্টিবায়োটিক সিলেকশন করছি যারা এই যে প্রোটিনের উপর কাজ করছে 30S অথবা যে 50S, আমরা জানি এগুলোকে বলে বেদবার্গ ইউনিট, 30S 50S, এর উপর ভিত্তি করে কিন্তু আলটিমেটলি প্রোটিনটা তৈরি হয়। এরপর হচ্ছে ডিএনএ থেকে রেপ্লিকেশন হচ্ছে, আলটিমেটলি ডিএনএটাকে সিনথেসিসটাও ইনহিবিট করতে পারে, সেটাও আলটিমেটলি অ্যানাদার সোর্স। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এখানে এমআরএনএ তৈরি হয়, এখানে আরআরএনএ তৈরি হয়। আমরা যে আরআরএনএটা আছে সেটা আমাদের স্পেশাল ফোকাস, এটা ইউজুয়ালি রিফাম্পিসিন কাজ করে। সেই রিফাম্পিসিন এখানে আরআরএনএ যে সিনথেসিস যে করে এটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। তাহলে মোটামুটি আপনি যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন যে অ্যান্টিবায়োটিক গুলার যে মেজর ফাংশন আপনি বলতে পারেন সেগুলো হচ্ছে একটা সেল ওয়াল, 2 নম্বর হচ্ছে ডিএনএ, 3 নম্বর আরএনএ, 4 নম্বর হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। এগুলো আলটিমেটলি একটা সেলের ইন্টিগ্রিটিটাকে মেইনটেইন করে। তাহলে এই 4টা ইস্যু আমরা ফোকাস করতে পারি। ওকে, এখন কোনটা কি সেটা তো আপনি ছোটবেলায় জানেন বলে আমরা বিশ্বাস করি, এটা আমরা আপনাদেরকে আর আলোচনার মধ্যে আনলাম না আর বললামও না। যেটা আপনার জন্য লাগবে সেটা হচ্ছে কোনটা ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক এবং কোনটা ব্যাকটেরিয়াসিডাল অ্যান্টিবায়োটিক, এটা আপনার জন্য পরীক্ষা লাগবে। কেন? কারণ এখানে ডিপেন্ড যেটা করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটাকে কিল করে ফেলবে, আর হচ্ছে ব্যাকটেরিয়ার রেপ্লিকেশনটাকে থামাই দিবে। আলটিমেটলি টক্সিক একুমুলেশনের মাধ্যমে হয়তো এই যে অর্গানিজম গুলো আছে সেগুলো ডেথ হবে, অথবা যখন রেপ্লিকেশন বন্ধ হয়ে যাবে তখন আমার শরীরের ইমিউন সিস্টেম ওগুলোকে ড্যামেজ করে ফেলবে। এই দুইটা ভাবে কিন্তু আমাদের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো কাজ করে। তাহলে এখন আসেন আমরা যদি যাই তাহলে আমাদের প্রথম টার্গেট রাখতে হবে যে আমরা বাইরে থেকে ঢুকবো। সেল ওয়ালের উপর মোটামুটি যারা কাজ করে, মোটামুটি যারা সেল ওয়ালের উপর কাজ করে তারা সবাই হচ্ছে ব্যাকটেরিয়াসিডাল। কেন? ওইটা সেল ওয়ালটাকে তারা ড্যামেজ করে ফেলে। যেমন আপনি দেখেন এখানে আসা হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলা কেমন। তারপরে আসেন আমরা যদি বলি আপনাদেরকে যে ডিএনএ এবং আরএনএ, তাহলে ডিএনএ সবগুলা না, এখানে ডিএনএ আরএনএ মধ্যে যেগুলো আছে নাইট্রোফিউরেন্টেন, কুইনোলোনস, হ্যাঁ, এগুলা মূলত হচ্ছে যে আপনার কাজ যেটা করবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। এরপর আসেন আরআরএনএ, রিফাম্পিসিন, সামটাইম মেট্রো ডিএনএ এর মধ্যে পড়ে, তবে এটার মেকানিজম আননোন, অনেক সময় বলে থাকে অনেকেই। ওকে, তারপর আসেন প্রোটিন সিনথেসিস। আমরা বলি 30S সিনথেসিস ইনহিবিটর, এর মধ্যে একটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, সেটা খুবই ইম্পর্টেন্ট, আর ফেনিপ্রিস্টন, ডালফাপ্রিস্টন, এই দুইটা। ঠিক আছে, তারপরে আসেন এরপরে বাকি যেগুলো আছে মোটামুটি, তাহলে আপনি বলতে পারেন সেল ওয়াল, ম্যাক্সিমাম সেল ওয়াল, একটা দুইটা প্রোটিন সিনথেসিস, একটা দুইটা ডিএনএ, একটা দুইটা এমআরএনএ সিনথেসিস ইনহিবিটর গুলা ব্যাকটেরিয়াসিডাল। এটা আপনাকে নামটা জানতে হবে এবং এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে লিনেজোলিড, হ্যাঁ, এটা কিন্তু ব্যাকটেরিয়াসিডাল। সামটাইম এটাকে অনেক সময় কি বলা হয়, ব্যাকটেরিওস্ট্যাটিকও বলা হয়। সরি আই এম সরি, এক্সট্রিমলি সরি, এটা না, আমি অন্য জায়গার কথাটা কেন বলে ফেললাম। হ্যাঁ, যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে অনেক সময় কি হয়, এখানে লিনেজোলিডটাকে আপনাকে অ্যাড করা লাগবে, আই এম সরি। ঠিক আছে, তাহলে ইনহিবিট প্রোটিন সিনথেসিসের মধ্যে আরো দুইটা ড্রাগ আপনি অ্যাড করে নেবেন, একটা হচ্ছে লিনেজোলিড আর একটা হচ্ছে কুনিপ্রিস্টন, ডালফাপ্রিস্টন। ঠিক আছে, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটা আপনি ইনহিবিট প্রোটিন সিনথেসিস এখানে অ্যাড করে নেবেন, আর লিনেজোলিড যেটা আছে সেটাকে আপনি ইনহিবিট প্রোটিন সিনথেসিস এখানে অ্যাড করে নেবেন। তবে মনে রাখবেন ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগের মধ্যে একটা হচ্ছে লিনেজোলিড। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য এরর অফ দ্য টাং। ওকে, তাহলে এখন চলে আসি যে ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক গুলো আমাদেরকে টু দ্য পয়েন্ট জানতে হবে। ব্যাকটেরিওস্ট্যাটিক গুলো নাম মনে রাখলেই হবে। তো এটা আমাদের কাছে এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা যখন অ্যান্টিবায়োটিক সিলেকশন করব তখন আমরা দিতে পারি। যেমন ধরেন আপনি একটা ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক দিলেন, তার সাথে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাড করে দিলেন। ঠিক আছে, তাহলে সে হচ্ছে ছিদ্র করবে, অর্গানিজমটা ঢুকে আলটিমেটলি এটাকে স্ট্যাটিক করে ফেলতে পারে। এইরকম একটা কম্বিনেশন করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক গুলো আপনি আলাদাভাবে দিতে পারেন। ওকে, এরপরে এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে এজেন্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক,
সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, যে সেল ওয়াল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এবং আরেকটা হচ্ছে ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে যে ইনহিবিট করে, যেমন সালফোনামাইড, ট্রাইমিথিপ্রিন, পাইরিমিথামিন, এগুলো একটু ইম্পর্টেন্ট। এখন আসেন আমি যে ছবিটা আপনাদের আঁকার চেষ্টা করেছিলাম সেটার এখানে একটা শর্ট ভার্সন এখানে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিএনএ, সেই ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, সেই মেসেঞ্জার আরএনএটা আলটিমেটলি রাইবোজোমে চলে এসে তার প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তাহলে দেখেন এখানে সেল ওয়ালের উপরে কারা কাজ করে, প্রোটিন সিনথেসিস কারা ইনহিবিটর, ডিএনএ আরএনএ এর উপর কারা কাজ করে, ডিএনএ এর উপর কারা কাজ করে, এগুলো সবগুলো এখানে উল্লেখ আছে। তাহলে এই ছবিটা একটু তো আপনাদের যে শীটটা দেওয়া থাকবে সেখানে ভালো বুঝে নাও যেতে পারে, একটু ভালো মতো দেখে নেন। এই যে এখানে আরএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে রিফাম্পিসিন, কেমন ম্যাক্রোইডাজল সে ডিএনএ তে কাজ করে, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এগুলো কাজ করেছে ডিএনএ এর উপরে। সেল ওয়ালের উপর কাজ করে অনেক ড্রাগ, আমরা জানি পেনিসিলিন এবং তার পেনিসিলিন ইজ সেনসিটিভ পেনিসিলিন, পেনিসিলিন রেজিস্ট্যান্ট পেনিসিলিন, এবং অ্যামক্সিসিলিন, এমপিসিলিন, পেনিসিলিন জিবি, এগুলো হচ্ছে পেনিসিলিন ইজ সেনসিটিভ। আর বাকি যেগুলো আছে যেমন ডক্সিসাই, আপনার হচ্ছে যে অক্সাসিলিন, হ্যাঁ, তারপর হচ্ছে যে ন্যাপসিলিন, এগুলো মূলত কি হয়, এগুলো হচ্ছে পেনিসিলিন ইজ রেসিস্ট্যান্ট পেনিসিলিন। তারপর আসেন অ্যান্টিসুডোমোনাল কিছু পেনিসিলিন আমাদেরকে জানা লাগবে, সেটা হচ্ছে পাইপারাসিলিন এবং টাইকারসিলিন। সেফালোস্পোরিন যে গ্রুপটা আছে সেটার 5টা সাব টাইপ আছে, এরা সেল ওয়ালের উপর কাজ করে। এর মধ্যে আপনারা সবাই 1, 2, 3 জানেন, কিন্তু 4 নাম্বারটা সেফিপিম এবং 5 নাম্বারটা হচ্ছে সেফটারোলিন, এটা আপনাকে জানতে হবে। এরপর আমাদের পটেন্ট যে একটা অ্যান্টিবায়োটিক আমরা সবাই ইউজ করি, কার্বাপেনেম, মেরোপেনেম, এইচট্রিওনাম, এগুলো সবগুলা সেল ওয়ালের উপর কাজ করে। তাহলে বিশাল বড় একটা গ্রুপ কিন্তু সেল ওয়ালের উপর কাজ করে, যেগুলো আমরা কমনলি ইউজ করি। তাহলে এটা আপনাকে জানতে হবে, পেনিসিলিন ইজ সেনসিটিভ কারা কারা, পেনিসিলিন ইজ রেসিস্ট্যান্ট কারা কারা, কার্বাপেনেম, মেরোপেনেম কোথায় কাজ করে, অ্যান্টিসুডোমোনাল কে কে, এটা আপনাকে জানতে হবে। এগুলো ডিটেইলস আমরা একটু পরে আবার পড়ছি, বাট এই ছবিটা আপনার কাছে এই জন্য একটু ইম্পর্টেন্ট, এটা একটা আইডিয়া আপনাকে দিবে। ওকে, তারপরে আমরা চলে আসি কোথায়, আমরা চলে আসি mechanism of resistance to antimicrobial agent. very important topics. একটা অর্গানিজম সে কিভাবে রেসিস্ট্যান্ট হয়, এর মূলত 4টা মেকানিজম আমরা বলি। 4টা মেকানিজমটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। সে ফর এক্সাম্পল আমি আপনাদের সামনে এখন যেই এটা আঁকছি, দিস ইজ এ ব্যাকটেরিয়া, কেমন। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো কারণে বাহির থেকে যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক সে যদি ঢুকে এখানে, সে কাজ করে আমাদেরকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দিবে। আনফরচুনেটলি যদি এখানে 4টা ব্যতিক্রম ঘটে তাহলে অ্যান্টিবায়োটিক ঢুকতে পারবে না। সাপোজ সে একটা ছিদ্র পথে ঢুকলো, আরেকটা ছিদ্র পথে তাকে বের করে দেওয়া হলো, ঠিক আছে, এটাকে বলা হয় মাল্টিড্রাগ রেসিস্ট্যান্ট পাম্প। মাল্টিড্রাগ রেসিস্ট্যান্ট পাম্প। আবার ধরেন একটা অ্যান্টিবায়োটিক সে হচ্ছে একটা প্রোটিনের উপরে কাজ করে, সে ফর এক্সাম্পল 30S, হলো কি এই এই অর্গানিজম সে তার 30Sটাকে একটু চেঞ্জ করে ফেললো। এটা তো একটা সামটাইম একটা অঙ্গাণু একটু করে চেঞ্জ হওয়ার জন্য, অর্থাৎ সে যে টার্গেট সে টার্গেট চেঞ্জ করে ফেললো। তাহলে টার্গেট যদি চেঞ্জ করতে পারে তখন ওই অ্যান্টিবায়োটিক অকার্যকর। তাহলে একটা ঢুকলো, বের করে দিল, টার্গেটে লাগলো, টার্গেট চেঞ্জ করে দিল, অকার্যকর হয়ে গেল। ওকে, 3 নাম্বার, একটা অ্যান্টিবায়োটিক সেল ওয়ালের এখানে থাকার কারণে আমরা জানি সামটাইম কিছু এনজাইম থাকে ব্যাকটেরিয়াল ওয়ালের মধ্যে, যেগুলো অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিতে পারে। যেমন আপনারা সবাই জানেন বিটা ল্যাকটামেজ, বিটা ল্যাকটামেজ, এইজ মানে ভাঙা, বিটা ল্যাকটাম যে একটা রিং থাকবে, সে ফর এক্সাম্পল দিস ইজ বিটা ল্যাকটাম রিং। তো ব্যাকটেরিয়ার মধ্যে এই বিটা ল্যাকটাম সমৃদ্ধ যে অ্যান্টিবায়োটিক, এর সাথে কিছু লেজমোজ লাগাইয়া এক একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। তো এখন এই অ্যান্টিবায়োটিক বিটা ল্যাকটামেজ দিয়ে ইজিলি ডেস্ট্রয় হয়ে যায়। এখন তারা চালাক, আমরা তো কম চালাক না,
আমরা করলাম কি, আমরা নতুন একটা অ্যান্টিবায়োটিক গ্রুপ তৈরি করলাম, এই বিটা ল্যাকটামেজটাকে আমরা ব্লক করে দিলাম, ফলশ্রুতিতে ভাঙানিটা কমলো। তাহলে দেখেন আমরা যে বলছি যে আপনার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের জন্য 1 নম্বর মেকানিজম হচ্ছে ড্রাগটাকে বের করে দেওয়া, 2 নম্বর হচ্ছে টার্গেট চেঞ্জ হয়ে যাওয়া, 3 নম্বর হচ্ছে যে আপনার এই যে এনজাইম দিয়ে আলটিমেটলি কি হয়, এনজাইম দিয়ে আলটিমেটলি এই ড্রাগটাকে ভেঙে ফেলা। ওকে, তারপর আসেন ড্রাগটাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলতে পারে, ড্রাগটাকে ব্যাকটেরিয়া ইনঅ্যাক্টিভেট করে ফেলতে পারে। ওকে, তো মোটামুটি এই চারটা আরো কয়েকটা ছোট ছোট মেকানিজম আছে, সেগুলাই একটি অ্যান্টিবায়োটিকটাকে আপনার হচ্ছে যে টোটালি রেজিস্ট্যান্ট করতে পারে, টোটালি এটা একটা রেজিস্ট্যান্ট করতে পারে। ফাইন, তাহলে এখন দেখুন এই যে এইখানে যে কয়েকটি মেকানিজম লেখা আছে অ্যান্টি মাইক্রোবিয়ালের এজেন্ট হিসেবে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, বিটা-ল্যাকটামেজ, তারপর কিছু এনজাইম আছে যেটি ইনঅ্যাক্টিভেট করে ফেলে ড্রাগটাকে, মিথাইল অল্টারেশন অফ দ্য বাইন্ডিং সাইট, যেমন আমি 30s দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, এখানে 50s দিয়ে এক্সাম্পল দেয়া, ট্রান্সপোর্ট আউট অফ দ্য সেল বের করে দেয়, পাম্প মেকানিজম, হ্যাঁ, তারপর হচ্ছে যে সেন্সিটিভিটি কমায় দেয়, যেমন হচ্ছে যে ক্লোরোকুইনন যেটা আছে সেটা এখানে এক্সাম্পল দেয়া আছে যে ইনক্রিজ ফরমেশন অফ দ্য পাবা ইউজ অফ দ্য এক্সোজেনাস ফলিক অ্যাসিড, প্যারামাইনো বেনজুইক অ্যাসিড বা এরকম কিছু একটা ইয়ে আছে এদের একটা মানে একটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যায়, এই স্টেপটাকে আলটিমেটলি সিনথেসিস করার মাধ্যমে যে সেন্সিটিভিটি টু দ্য ড্রাগ এটা কমা দিতে পারে। এরকম যে চারটা বেসিক মেকানিজম আমরা বলেছি সেগুলো দিয়ে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। ওকে, এখন আসেন আমরা, আচ্ছা আপনাদের এর দূরে কারো কোনো প্রশ্ন আছে, এনি কোয়েশ্চেন? আমি আপনাদেরকে যে আলোচনাটা এখন পর্যন্ত করলাম এর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের আলোচনা করেছি, আর একটা হচ্ছে কোন অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে সেই ব্যাপারে আমরা আপনাদেরকে একটু করে বলার চেষ্টা করেছি। এনি কোয়েরিজ স্যার, এনিওয়ান? কার কোনো প্রশ্ন, একটু কথা বলেন, কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে ওকে ফাইন, এখন আমরা নেক্সট চলে যাই। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে আমরা পেনিসিলিন নিয়ে আমরা আলোচনা করব। তো পেনিসিলিন নিয়ে আলোচনা করলে শেষ হবে না, আলটিমেটলি হিউজ ঝামেলা। তো যেটা জানতে হবে পেনিসিলিন সেটা হচ্ছে পেনিসিলিন কি, কোথায় কাজ করে, অ্যান্টিসুডোমিনাল পেনিসিলিন কি, পেনিসিলিনের সাবটাইপ গুলা কি। এখানে এই আলোচনা আমি তো আপনাদেরকে আগে বলেছিলাম, আপনারা যদি মনে করে দেখেন তাহলে আপনারা ছোটবেলায় আপনারা যখন ফার্মাকোলজি পড়েছিলেন তাহলে কিন্তু এগুলা একটা অ্যান্টিবায়োটিক কিন্তু একদিন করে করে স্যার ম্যাডামরা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে করে ক্লাস নিয়েছেন। তো আমরা এখানে জাস্ট ওভারভিউটা দিব, যদি আপনার কোনোটা আপনার কনফিউশন লাগে আমরা বলবো যে আপনারা ওইখান থেকে একটু ডেপথ স্টাডি অবশ্যই করবেন, না হলে এটা আপনাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ওকে, তাহলে মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন এটা কি? পেনিসিলিন কাজ করে কোথায়? এই যে পেপটাইডেশন যে হচ্ছে, অর্থাৎ সেল ওয়ালের যে পেপটাইডোগ্লাইকেন ওগুলো একটার সাথে একটা লাগে, এই যে ট্রান্সপেপটাইডেশন এটাকে ইনহিবিট করার মাধ্যমে পেনিসিলিন কাজ করে। এটার ওই স্থানের মধ্যে কিছু বিটা ল্যাকটামেজ থাকে, যেমন স্টেফাইলোকক্কাইতে, অথবা যেখানে পেনিসিলিন লাগে সেটাকে একটু স্ট্রাকচারালি মডিফাই করতে পারে, অথবা কিছু ছিদ্রযুক্ত পোরিন প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে অ্যান্টিবায়োটিক গুলো বের হয়ে যায়। এই তিনটে মেকানিজমে পেনিসিলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। তাহলে হাউ পেনিসিলিন রেজিস্ট্যান্স ডেভেলপ, আমরা আগে যে কথাটা বলেছিলাম এর মধ্যে তিনটা এখানে বলে দিবেন। পেনিসিলিনের বেশ কয়েকটা সাবটাইপ আছে। পেনিসিলিন জি যেটা আছে সেটা আমরা আইভি এবং আইএমএ দিই। পেনিসিলিন ভি এটা আমরা ওরালে দিতে পারি। মেকানিজম অ্যাকশন আগের মতোই। অ্যাডভার্স ইফেক্ট, পেনিসিলিন ইজ দ্য সেফেস্ট ড্রাগ যদি দুটো কাজ না হয়, খুব ইম্পর্টেন্ট। পেনিসিলিন ইজ দ্য সেফেস্ট ড্রাগ আনলেস দেয়ার ইজ হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। 1000 জন একজনের হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। সামটাইম পেনিসিলিন হ্যাপটেন এই আকৃতিতে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন হিসেবে কাজ করার মাধ্যমে অ্যান্টিবডির সাথে যুক্ত হয়ে তারা হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। তাহলে হাইপারসেনসিটিভিটিটাই হচ্ছে একমাত্র অন্যতম কমপ্লিকেশনস। ওকে, এই যে পেনিসিলিনটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা গ্রাম পজিটিভের জন্য ইউজ করি।
গ্রাম পজিটিভ যে অর্গানিজম গুলো আছে সেগুলোর জন্য এটা আমরা ইউজ করি। কিছু গ্রাম নেগেটিভের জন্য আমরা ইউজ করতে পারি, যেমন নিজের মেনিনজাইটিস, স্পাইরোকিট, ঠিক আছে, সিফিলিসের জন্য। তাহলে নিজের মেনিনজাইটিস এবং স্পাইরোকিট এই দুইটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরা কেমন, যেহেতু সেল ওয়ালের উপর কাজ করে, দেয়ার ব্যাকটেরিসিডাল, আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম মোটামুটি সেল ওয়ালের উপর যারা কাজ করে তারা মূলত আপনি বলতে পারেন ব্যাকটেরিসিডাল। ওকে, এখন এর মধ্যে আমরা আপনাদেরকে কয়েক গ্রুপে আলোচনা করেছিলাম যে পেনিসিলিন গুলা কয়েকটা গ্রুপে আছে। তার মধ্যে একটা বলেছিলাম কি, একটা বলেছিলাম অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন, যেগুলা কি পেনিসিলিনেজ সেনসিটিভ, মানে পেনিসিলিন যে ভাঙতে পারে এর মধ্যে সেও ভেঙে যেতে পারে। পেনিসিলিনেজ সেনসিটিভ মানে কি, পেনিসিলিন যে ভাঙে এর প্রতি সে খুব সেনসিটিভ, তার মানে সে ইউজুয়ালি এটা কাজ নাও করতে পারে সেল অ্যাফেকশনে, এরকম পেনিসিলিন গুলা। যেমন অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন এগুলো আমরা দিই, মক্সাসিল নামে বাজারে পাওয়া যায়। এটার মেকানিজম সবকিছুই সেম। আমরা এখানে একটা কভার করতে চাই, সেটা হচ্ছে HHELPSS। তো এটিতে আপনি যদি দেখেন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এইচ পাইলোরি, সামটাইম আপনারা দেখবেন কোয়া থেরাপি, মোয়া থেরাপি, জানেন নাকি কোয়া থেরাপি মোয়া মানে কি? এইচ পাইলোরি ট্রিটমেন্ট আমরা বলি কোয়া, মোয়া, কম। কোয়া, মোয়া এবং কম, কোয়া, মোয়া এবং কম, দিস ইজ দ্য ট্রিপল থেরাপি। এই ও মানে ওমেপ্রাজল, এখানে আপনি রেবেপ্রাজল যা খুশি তা দেন, ক্ল্যারিথ্রোমাইসিন, ওমেপ্রাজল, অ্যামোক্সিসিলিন, মেট্রো, ওমেপ্রাজল, অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রো, ওমেপ্রাজল, ম্যাক্সোসিলিন, মক্সাসিলিন। তাহলে এর মধ্যে সবচেয়ে গরিব খায় মোয়া, মোয়া, গরিবরা খায় মোয়া। মোয়া মানে বুঝেন তো নাকি? নিউ ক্যালিফোর্নিয়া। হেনি তাহিরুল ইসলাম মুরাদ, হোয়াট ইজ মোয়া? Yes. মোয়া কি? Moa to moa. Moa to moa. ঠিক আছে, মুড়ি দিয়ে বানায় নাকি? ঠিক আছে, তাহলে এই মোয়া থেরাপি হচ্ছে গরিব খায়। আমরা বলি গরিবের জন্য আপনি মোয়াটা সিলেকশন করেন, তাহলে গরিবের টাকা কম তো গরিবরা মোয়া খায়, এদের জন্য মোয়াটা ঠিক করেন। তারপরে বড় লোক থেকে আপনি কোয়া অথবা কম যে কোনো থেকে যে কোনো একটা দিতে পারেন, কারণ ক্ল্যারিথ্রোর দাম আছে তো, জন্য বললাম আর কি। তাহলে গরিবরা খাবে মোয়া। যাই হোক, উই ডু নট কেয়ার দিস থিং, বাট উই ডু কেয়ার হোয়াট, এটা আপনাকে জানতে হবে। আমরা হেমোফাইলাস, এইচ পাইলোরি, ইকোলাই, লিস্টেরিয়া, ইউটিআই ট্রিটমেন্টে আমরা কি দিই? অ্যামোক্সিসিলিন কি দিতে পারেন? কখন দেয়া হয়? এনিওয়ান? ইউটিআই ট্রিটমেন্টে অ্যামোক্সিসিলিন কখন দেয়া হয়? না পারলে খুনাখুনি হয়ে যাবে, রক্তারক্তি হবে, বলেন তৈবুর রহমান। প্রেগন্যান্সিতে? ইয়েস স্যার, প্রেগন্যান্সিতে আমরা দিতে পারি। তো প্রেগন্যান্সিতে বর্তমানে নাইট্রোফেরন্টন দেয়া যায়। ওকে, তো আমরা সালফোনামেড দিব না প্রেগন্যান্সিতে, খুব ইম্পর্টেন্ট, ওগুলো সামনে আসবে অ্যান্টিবায়োটিক গুলা, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই যে দেখেন ইকোলাই ট্রিটমেন্টে আমরা কিন্তু অ্যামোক্সিসিলিন দিচ্ছি, কি জাদুময়। এইচ পাইলোরি ট্রিটমেন্টে আমরা অ্যামোক্সিসিলিন দিচ্ছি, মক্সাসিল, কি জাদুময়। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা মক্সাসিল দিয়ে থাকি, কি জাদুময় ড্রাগ। হ্যাঁ, তারপরে প্রোটিয়াস, লিস্টেরিয়া, সালমোনেলা, শিগেলা, এগুলোতে সামটাইমস খুব ভালো কাজ করে। একটাই সমস্যা, হাইপার সেনসিটিভিটি, রেয়ারলি সুডোমেমব্রেনাস কোলাইটিস। এটা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা কথা বলা যাবে। দেখি এসএস করি আগে। তাহারুল ইসলাম বলো তো দেখি, সুডোমেমব্রেনাস কোলাইটিস, বা সবাই আনমিউট করেন, এভরিওয়ান প্লিজ আনমিউট, এভরিওয়ান প্লিজ আনমিউট, এভরিওয়ান। আমি তো পাই নাই ক্লাস, আমি তো ইয়েস প্লিজ আমাকে বলেন সুডোমেমব্রেনাস কোলাইটিস কি দিয়ে হয়? 1 নাম্বার ক্লেরিথ্রোমাইসিন দিয়ে। এই কি কয়? ক্লিন্ডামাইসিন, সরি, ক্লিন্ডামাইসিন। এটা হচ্ছে মাদার ড্রাগ। আর কি কি দিয়ে সুডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে, এটা হচ্ছে কথা। ওইটা ক্লিন্ডামাইসিনটা আল্লাহর দুনিয়া সবাই জানে, আমিও জানি, অ্যামোক্সিসিলিন। সহজ কথাই বলবেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বলেন আমার সাথে একবার, বলেন ব্রড স্পেকট্রাম টেট্রাসাইক্লিন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যে ব্রড স্পেকট্রাম সে সুডোমেমব্রেনাস কোলাইটিস তৈরি করতে পারে। 1 2 নাম্বার, না পারলে ফেল কোশ্চেন আসছে। 3 নাম্বার, না পারলে ফেল কোশ্চেন আসছে। 4 নাম্বার, না পারলে ফেল কোশ্চেন আসছে। তার আগে বলেন আপনাদের কি জিআইটি পড়ানো হয়েছে? হয়েছে।
গুড, তাহলে ভালো মতো এখন ধরা যাবে। হু ক্যান কজ ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন? সি ডিফ pseudomembranous colitis করতে পারে। নেক্সট কেস, সেকেন্ড। If you are not updated, you will fail just 1 mark. আমি নিজে এখান থেকে পাইছি পার্ট 1 একটা, পার্ট 2 তার একটা, এরপর আরেকটা কোশ্চেন আসছে। ইউএসএমএল এর কোশ্চেন সলভ করতে এখানে আরেকটা কোশ্চেন পাইছি। হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট কোশ্চেন আসবে, হোয়াট উইল বি দ্য প্রিভেনশন কোশ্চেন আসবে। কোনো মস্কারি চলবে না, কোনো আপনি না জেনে কদম মারবেন ধরবে, ধরবে এখানে মানে ধরাধরি করা হবে। দেখি বলেন তো তৈবুর রহমান ভাই। সেকেন্ড কে, 1 নম্বর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, 2 নম্বর বলেন বলেন, ট্রাই করেন না প্লিজ। টেট্রাসাইক্লিন। এবারে আস ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে সবাই আসে না, আমি তো অ্যান্টিবায়োটিক্স ছাড়া কইতে বলছি। আচ্ছা আচ্ছা। না পারলে ফেল। পিপিআই আমি নিজে পাইছি পার্ট 1 এ। পিপিআই মুড়ি মুড়ি মোয়া মোয়া, এই যে মুড়ি খাই সবাই, পিপিআই, দ্যাট পিপিআই ক্যান কজ pseudomembranous colitis। ডেভিডসন খোলেন, এমআরসিপি বই খোলেন, পাস মেডিসিন খোলেন, এখান থেকে কোশ্চেন আসছে। না পারলে ফেল। ফেল মানে ফেল। আপনার কোশ্চেন দিয়ে দিবে সে একটা অ্যান্টিবায়োটিক পাইছে, যে অ্যান্টিবায়োটিকটা আপনি বায়াসড হয়ে যাবেন, বলবে সে পাইছে ক্লারিথ্রোমাইসিন, আপুরটাই বলে দিবে, এবং সে সাথে পিপিআই পাচ্ছে। তখন বলবে যে এই যে pseudomembranous colitis তার পেছনে আন্ডারলাইং কোন কোন মেডিসিনটা ইম্পর্টেন্ট, লেখা আছে পিপিআই, লেখা আছে একটা অ্যান্টিবায়োটিক, আপু তো খুশি ক্লারিথ্রোমাইসিন পেয়ে গেছি, কিন্তু উত্তর ভুল। তাহলে যে উত্তর যে ভুল হলো, উত্তর হচ্ছে পিপিআই, আপনাকে জানতে হবে। 1 চলে গেল, ওকে। 2, সরি 1 তো শেষ, আগেই 2 নম্বর চলে গেল। 3 নম্বর কি? না জানলে ফেল, না জানলে ফেল, পরীক্ষা আসছে। অর্গানিজম আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল তো বাবা, তুমি তো এই যে pseudomembranous colitis মানে কি এটা জানো না, তার মানে pseudomembranous colitis হচ্ছে একটা, আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো, ডোন্ট মাইন্ড, জানো না মানে জানো না, স্বীকার করে নিবা। আমরা যেই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, বিচিটা খাচ্ছি, ট্যাবলেটটা খাচ্ছি, মোয়াটা খাচ্ছি, সেইটা খাওয়ার পরে সে গিয়ে ওখানকার নরমাল ফ্লোরা যেগুলো আছে সেগুলোতে একটা ইমব্যালেন্স করে ফেলবে। ইমব্যালেন্স করলে তখন সেখানে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি যেটা আছে সেটা বেশি প্রোডাকশন হয়ে সেখানে একটা টক্সিন প্রোডাকশন হবে, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন, সিডিটি। সেই টক্সিনটা আমার শরীরের মধ্যে ঢুকে এবং আশেপাশে তারা হচ্ছে pseudomembranous colitis ফর্ম করে। এটা হচ্ছে কোন কোন বিষয়ে এই pseudomembranous colitisটা ফর্ম করে আমি সেটা জানতে চাচ্ছি। অর্গানিজম দিয়ে যদি হয় সেটা আমরা জানি, অ্যান্টিবায়োটিক খেলে যে হয় সেটা আমরা জানি, কিন্তু আমরা জানি না পিপিআই খেলে হয়, আমরা জানি না, কেউ জানি না, আমরা অনেকেই জানি না। ক্যান্সার কেমো ড্রাগ পরীক্ষা আসছে এমআরসিপিতে, নো মস্কারা, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমি আগে বলছিলাম মুখের কথা মানে কোয়েশ্চেন, কোনোভাবেই মানে চলবে না। ক্যান্সার কেমোথেরাপি, ক্যান্সার কেমোথেরাপি। 4 নাম্বার কন্টাক্ট। কন্টাক্ট মানে কি? বাপের আছে পোলার হবে, পোলার আছে মার হবে, হতে পারে। These 4 are the major cause of the pseudomembranous colitis। ভাই পরীক্ষা আসছে। ট্রিটমেন্ট কি? প্রথম ট্রিটমেন্ট কি? প্রথম ট্রিটমেন্ট কি? ক্লেরিথ্রোমাইসিন, ক্লেরিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল, মেট্রো। মেট্রোনিডাজোল। 1 নম্বর ট্রিটমেন্ট মেট্রো। কাজ না হলে? ক্লেরিথ্রোমাইসিন। কাজ না হলে ব্যানকো। তা কাজ না হলে 3 নাম্বার স্টেপ আপ ট্রিটমেন্ট। গতকাল আলোচনা আমরা করেছিলাম স্টেপ আপ ট্রিটমেন্ট। এখানে 2 নাম্বারই করলে পুরোটাই ঠকবেন। pseudomembranous colitis ভাই একটা কোশ্চেন আউট। এইটা pseudomembranous colitis যদি না আসে মাইক্রোস্কোপিক কোলাইটিস আসবে, সেটাও যদি না আসে মেলানোসিস কোলাই আসবে। এই 3 কোলাইটিস থেকে একটা কোশ্চেন তো পরীক্ষা আসবে, আপনারা তো ছাড়বে না। তাহলে মেট্রো আপনাকে প্রথমে দিতে হবে, কাজ না হলে ব্যানকো। আবার একটা আছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এটা আবার গাইডলাইন আছে, এগুলো আপনাকে পড়তে হবে, এত সহজ না। আপনি আন্দাজে একটা দাগাই দিলেন হয়ে গেল, সেই দিন শেষ হয়ে যাচ্ছে, সেই দিন এমআরসিপিতে শেষ হয়ে যাচ্ছে, সেই দিন শেষ হয়ে যাচ্ছে। বিকজ দ্য এমআরসিপি তারা কোশ্চেন স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করে নিয়ে তারা ইউএসএমএল এর মতো কিছু কোশ্চেন দিচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রু। তাহলে এই জন্য বললাম এই pseudomembranous colitis থেকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মাইল্ড, আরটা হচ্ছে মডারেট টু সিভিয়ার। যদি মডারেট টু সিভিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে আনসার হবে ভ্যানকোমাইসিন। যদি মাইল্ড ক্যাটাগরিতে পড়ে তাহলে ট্রিটমেন্ট হবে মেট্রো। আপনি বলতে পারেন ভাই এটা কি এত
ডিপ লেভেলে জানতে হবে, আমি বলবো ভাই দিস ইজ দ্য পেসেস কোয়েশ্চেন, কোনো ফাইজলামি চলবে না। পেসেস কোয়েশ্চেন যদি না পারেন তাহলে পেসেসে ফেল। বলবে এই পেশেন্ট অ্যান্টিবায়োটিক পাচ্ছে কিনা, এনি ডায়রিয়ার সাথে অ্যান্টিবায়োটিক হিস্ট্রি, পিপিআই হিস্ট্রি, ক্যান্সার কেমো হিস্ট্রি এবং আশেপাশে অন্যান্য কারো এরকম ডায়রিয়ার শুধু মেম্বারস কোলাইটিস ডায়াগনোসিস আছে কিনা, 4টা কোয়েশ্চেন না করা পর্যন্ত, ল্যাক্সেটিভ ইউজ না করা পর্যন্ত, এই রোগীর আইবিডি এক্সক্লুড না করা পর্যন্ত, আইবিএস এক্সক্লুড করা না করা পর্যন্ত ইউ উইল ফেল। এবং ড্রাগের সাথে ফুডের সাথে ডায়রিয়ার সম্পর্ক জিজ্ঞেস না করলে আপনি ফেল ইউনিভার্সিটিতে পেসেস এক্সাম। তাহলে দিস ইজ এ টপিক হুইচ ইজ সাইমালটেনিয়াসলি ইম্পর্টেন্ট ফর পার্ট 1 পার্ট 2 পেসেস। একবারই পড়েন, যা পড়েন একবার। এমআরসিপি পার্ট 1 পার্ট 2 পেসেস 3 জায়গার মধ্যে কাজ লাগবে। সেতু বন্ধন করতে হবে, সেতু বন্ধন। তাহলে সুডো মেমব্রেনাস কোলাইটিস ভাই মাইল্ড এবং মডারেট টু সিভিয়ার 2 ক্রাইটেরিয়া ভাগ করা হয়। আপনি এখনই সার্চ দেন ইন্টারনেটে, বের করেন হোয়াট ইজ দ্যাট গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন অফ সি ডিপ ইনফেকশন অথবা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে টক্সিন ইনফেকশন। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে। যেহেতু আপনারা এটা জানেন না, সেটা আমরা এর বাইরে আরো কোশ্চেন আছে অনেকগুলা। আমার একটা কোশ্চেন আসছে সেটা একরকম। আচ্ছা, কোশ্চেনটা আমি করে ফেলি, আপনারা আনসার দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। একটা পেশেন্ট আসছে, মানে কোশ্চেনটা ছিল এরকম যে পেশেন্ট কাম টু দ্য কমপ্লেন্স অফ ডায়রিয়া। আলটিমেটলি তার একটা হিস্ট্রি ছিল হচ্ছে যে পিপিআর হিস্ট্রি দেওয়ার পরে তার ডক্টর তার ডায়াগনোসিসও করেছে। ডায়াগনোসিস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ডায়াগনোসিস কনফার্ম করছিল বাই অ্যাসেসিং দ্য ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন ইন দ্য স্টুল। আবার বলছি, ডায়াগনোসিস ওয়াজ কনফার্ম বাই দ্য ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন ইন দ্য স্টুল। After that, this patient was given metronidazole for 10 days. Now the diarrhea frequencies improved little bit, but when we have done again the stool culture, at that time we found Clostridium difficile in the stool. We found Clostridium difficile in the stool. রোগীর ডায়রিয়া ইমপ্রুভ হচ্ছে, কিন্তু এরপরও স্টুলের মধ্যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পাওয়া গেছে। Which will be your next management? 1 নাম্বার অ্যাড ভ্যানকোমাইসিন। 2 নাম্বার এই পেশেন্টটাকে জাস্ট অবজার্ভ করো। 3 নাম্বার চেঞ্জ টু আদার অ্যান্টিবায়োটিক। 4 নাম্বার আর লাগবে না, 5 নাম্বার আর লাগবে না। আনসার কি হবে? ভ্যানকোমাইসিন। মুরাদ? অবজার্ভ। কেন অবজার্ভ? মানে আমি আরেকটু দেখি। তুমি আরেকটা দেখতেছো না? এসব আরেকটু দেখি হবে। এই তো 10 দিন তো অনেক দিন হয়ে গেছে। The treatment is observed. আপনি বলেন ইয়েস। যত অনুপ সাহা, প্লিজ আনমিউট ইউরসেলফ ব্রাদার, প্লিজ। আমি জানি না ব্রাদার নাকি সিস্টার, আমি অনেক সময় নামে ভুল করি। ঠিক আছে, আপনি আনমিউট করেন, হাতের বামে যে ইয়াটা আছে ওটা ক্লিক করলে আবার আনমিউট হয়ে যাবে। লেটস লো ওকে। দেখেন আমরা যে বলবো, আমরা কি বলেছিলাম বলেন তো? প্রথম ডায়াগনোসিস করছে কেমনে? স্টুলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি কি বলেছিলাম? ইন স্টুল, টক্সিন ইন স্টুল। টক্সিন স্টুল। সেকেন্ড বারে কি বলেছি? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, তাই নয় কি? বলেন। জি জি। প্রথমবার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিনের কথা বলেছিলাম, সেকেন্ড বার বলেছি অনলি ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ডেভিডসন খুলেন, ওইখানে লেখা আছে সামটাইম দিস ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি দিস ইজ দ্য কমেন্সাল। স্টুল কালচার এটা গ্রোথ হতে পারে, দিস ইজ নরমাল। আগে টক্সিন পাওয়া গেছে, এখন ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পাওয়া গেছে। উত্তর হবে অবজার্ভ। অবজারভেশন। মাই কোয়েশ্চেন, ইহা আমার করা ছিল। আমি কি রে, পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে, মেট্রো দেয়া ছিল, আরে আমি কি ভ্যানকো এড করবো নাকি করবো না? আচ্ছা এটা তো ইমপ্রুভ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন মাথার মধ্যে খেলতেছে নোয়াখালীর বুদ্ধি। আচ্ছা এখানে লেখা আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন, এখানে লেখা আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। আমি সুন্দর করে অবজার্ভটা দাগা দিয়েছি। এটা আমার আইকিউ দিয়ে দাগাইলাম, কিন্তু খুঁজতে 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 কোথাও এই জিনিস পাই না। পরে এদের গাইডলাইনের মধ্যে ছিল এবং ডেভিডসনে তাও এক জায়গায় ভাষা লেখা ছিল। তাহলে এটা হচ্ছে কোশ্চেন।
আপনাকে কিন্তু এটা জানতে হবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এই কোশ্চেনটা পরীক্ষা আসছে, এই ক্লস্ট্রিডিয়াম থেকে অসংখ্য কোশ্চেন পরীক্ষা আসছে এরকম। কনফিডেন্স নলেজ জানবেন ভাই, নোয়াখালীরা না জেনেও আনসার করতে পারবে, বুদ্ধি খাটাই। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি কাটায়। ঠিক আছে, তাহলে এই জন্য বললাম যে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, পেনিসিলিন, এই যে কেউ মাইন্ড করেন না, আমি নোয়াখালী, মায়ানমার অনেক জায়গায় চলে যাই, ঠিক আছে, এগুলো আপনাদের একটু করে চাঙ্গা রাখার জন্য, না হয় তো মুরাদ ঘুমাই পড়তো নোয়াখালীর কথা না বললে। ঠিক আছে, তাহলে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন এবং অ্যামাইনোপেনিসিলিনের যে কথাবার্তাগুলো বললাম, এখানে এই একটা শব্দ নিয়ে কিন্তু অনেকভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে নিচ্ছি ফার্মা ক্লাস, চলে গেলাম জিআইটি তে, একটা বড় সমস্যা হয় ফার্মাকোলজিতে আমার। ঠিক আছে, তাহলে এখন এই কোশ্চেনটা এখান থেকে আমরা এতটুকু যদি জানি, তাহলে মোটামুটি আমাদের একটু জানা হলো, একটু রিক্যাপও করা হলো। ফাইন, মুভ অন। এখন আমরা সেকেন্ড যে ইম্পর্টেন্ট টপিকসটা আমরা পড়বো, সেটা হচ্ছে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট। তুমি পেনিসিলিনেজ দিয়ে যাই করবা করো, উই ডু নট কেয়ার। এই ড্রাগটা বলতেছে ভাই তুই আমার ভাঙতে পারবি না, এরকম বিষয়গুলা আমরা নেপসিলিন, অক্সাসিলিন, ডাইক্লোক্সাসিলিন, এগুলো আমরা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেপ ওরিয়াস। ঠিক আছে, স্টেপ ওরিয়াস আমরা ইউজুয়ালি দিই, এক্সেপশন ইজ দ্য এমআরএসএ, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেপ ওরিয়াস, এগুলো ইউজুয়ালি মেথিসিলিন গ্রুপ অফ দিলেও এরা কাজ করে না। ঠিক আছে, ওকে। তাহলে ডাইক্লোক্সাসিলিন, এটা আমরা কি হবে, এটা সব পেনিসিলিনের মতো, তবে এটা ভাঙবে না পেনিসিলিনেজ দিয়ে। তারপর আসি এন্টি সুডোমোনাল, 5 স্টার না 5000 স্টার, এটা জানতে হবে, 5000 স্টার। পাইপারসিলিন এবং টাইকারসিলিন, পাইপারসিলিন এবং টাইকারসিলিন, দে আর দ্য এন্টিসুডোমোনাল। এন্টিসুডোমোনালের যতগুলো অ্যান্টিবায়োটিক আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এক, পাইপারসিলিন এবং টাইকারসিলিন, একটু লিখে ফেলি আমরা, পাইপ্যারা, টাইকারসিলিন এক। দুই নাম্বার হচ্ছে যে অ্যাস্ট্রিওনাম, মেরোপেনাম। এগুলা কি, এগুলো হচ্ছে অ্যান্টিসুডোমোনাল। 3 নাম্বার এখানে কাজ করে সেফট্রাএক্সন গ্রুপের সেফালোস্পিরিন গ্রুপের সেফটাজিডিম এবং সেফেপিম, 4th জেনারেশনটা। 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সিপ্রোফ্লক্সাসিন। একটা পেশেন্ট কানের মধ্যে একটা ইনফেকশন নিয়ে আসছে, সুইমার্স ইয়ার, মূলত হয় সুডোমোনাস দিয়ে, আরো হতে পারে স্টেপ ওরিয়াস, ইউএসএমএল কোশ্চেন। তো এই যে সে হচ্ছে বাংলাদেশের, এটা ট্রু সিনারিও, সে বাংলাদেশের 10 জন ইএনটি প্রফেসরের কাছে দেখাইছেন। আনফরচুনেটলি নো ওয়ান প্রেসক্রাইব ciprofloxacin drop. Then that patient gone to the Bangkok, ওইখানকার ডক্টর তাকে সিপ্রোফ্লক্সাসিন দিয়েছেন, হাসপাতালে থাকতে বলছেন 7 দিন। সিপ্রোফ্লক্সাসিন দিতে পেশেন্ট ট্রিমেন্ডাসলি রেসপন্স করে, পেশেন্ট জাস্ট ইমপ্রুভড। এন্টি সুডোমোনাল কভারেজ দরকার। এখানে আপনি আল্লাহর দুনিয়ায় যাই দিবেন দেন, কাজ করবে না যদি এন্টি সুডোমোনাল না দেন। এই জন্য ইহা অত্যাবশ্যকীয় জ্ঞান আপনাদের জন্য। তারপরে অ্যামাইনোগ্লাইকোসাইড এবং টোব্রামাইসিন, এটা আপনি দিতে পারেন। 6 নাম্বার হচ্ছে যে ইয়েস, আমরা যেগুলো ইউজ করি কোথায়, আইসিইউতে, টিকেসাইক্লিন অথবা হচ্ছে কলিস্টিন। তাহলে আমরা পাইপারাসিলিন, টাইকারসিলিন, সেফটাজিডিম, সিপ্রোফ্লক্সাসিন, মেরোপেনাম, অ্যামাইনোগ্লাইকোসাইড, টোব্রামাইসিন, টিকেসাইক্লিন, কলিস্টিন, these are the antibiotic which work against the Pseudomonas. Very important. Any query, anyone? এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা, প্লিজ ask me. মুরাদ, are you with me? ডক্টর নাসরিন আপু, with me please? জি ভাই আছে। ডক্টর অনুপ সাহা, আপনি একটু আপনার মুখের বাণী আমরা শুনতে চাই। ওকে, এখন আসি আমরা সেফালোস্পোরিনস। ঠিক আছে, তাহলে আমরা পেনিসিলিন নিয়ে আমরা আর কথা বলবো না, আরো কথা বললে অনেক কথা বলা যায়, এক পেনিসিলিন নিয়ে একটা লেকচার শেষ করে দেওয়া যায়, বাট আমরা এরকম করতে পারবো না, বিকজ আমাদেরকে মোটামুটি ভাবেই অনেক কিছুই পড়তে হবে এখানে। সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে আপনার সেফালোস্পোরিনস। তাহলে এই সেফালোস্পোরিন গ্রুপটা আমাদেরকে যেটা জানতে হবে, সেফালোস্পোরিনের মধ্যে অনেকগুলা কি আছে, প্রজাতি আছে, স্পিসিস আপনি বলতে পারেন, সেফালোস্পোরিনের মতো কাজ করে। সেফালোস্পোরিন কি, এটা ওয়ান সর্ট অফ বিটা ল্যাকটাম ড্রাগ, এটা পি লিখছে তাই না, এটা হচ্ছে বিটা ল্যাকটাম। হ্যাঁ, তাহলে বিটা ল্যাকটাম ড্রাগ দ্যাট ইনহিবিট দ্য সেল ওয়াল সিনথেসিস
less susceptible to the penicillinase bactericidal. এই penicillinase দের একটু কম ভাঙে, তবে ভাঙে না সেটা কিন্তু বলি নাই আমরা। ওকে, এখন আসেন অর্গানিজম এটা দিয়ে কভার করে ইউজুয়ালি লেইম। লেইম মানে কি? এগুলো দেখেন লিস্টেরিয়া, অ্যাটিপিক্যাল, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা, এমআরএসএ, এন্টারকক্কাই। ওকে, কিন্তু এমআরএসএ যেটা আছে এটা কিন্তু আবার সেফটারলিন দিয়ে কভার হয়। এই ক্লিনিক্যাল ইউজ আমরা সেফালোস্পিরিনে কোথায় কোথায় করি? এর কয়েকটা জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, 4টা জেনারেশন আছে। সে যত মানে সে যত সামনের দিকে যাবে, ঠিক আছে, এরা ইউজুয়ালি তত গ্রাম পজিটিভটাকে কভার করবে। দেখেন ফার্স্ট জেনারেশন কি কি কাজ করে? প্যাক, ঠিক আছে, প্রোটিয়াস, ইকোলাই, ক্লেপসিয়েলা, প্যাক। তারপর হচ্ছে একটা মুরগি আর একটা প্যাক, হ্যান প্যাক, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। হেমোফাইলাস, এন্টারোব্যাক্টার, নিজেরিয়া, তারপরে আগের প্যাক। থার্ড জেনারেশন এখানে কাজ করে কি কি? এটা ইউজুয়ালি সেফট্রাএক্সন, আমরা মুড়ির ওষুধ সেফট্রাএক্সন, সেফটাজিলিন। সেফট্রাএক্সন কোন রুট দিয়ে এক্সক্রিশন হয়? সেফট্রাএক্সন কোন রুট দিয়ে এক্সক্রিশন হয়? মুরাদ, নাসরিন আপু, সেফট্রাএক্সন। আবার একটু কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটা শুনি না আমি একটু। সেফট্রাএক্সন কোন রুট দিয়ে এক্সক্রিশন হয়? বিলিয়ারি রুট দিয়ে। আমরা গতকাল বলেছিলাম কি হয় বিলিয়ারি রুটে, কি হয়? কোন কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না বিলিয়ারি রুটে? সিএলডি পেশেন্ট থাকলে, লিভার ডিজিজ পেশেন্ট থাকলে সেফট্রাএক্সন, এজিথ্রোমাইসিন, মক্সিফ্লক্সাসিন, ইরিথ্রোমাইসিন, এগুলা কি বিলিয়ারি রুট দিয়ে যায়। এখানে সেফট্রাএক্সন যাদের সিএলডি পেশেন্ট এদেরকে আপনি দিতে পারবেন না, অনলি সেফট্রাএক্সনটা। ওকে, এদের ক্ষেত্রে আপনি ভিন্ন জেনারেশন গুলা দেন। তারপর আসেন তাহলে থার্ড জেনারেশন যেটা আছে এটা আমরা সেফট্রাএক্সন, মেনিনজাইটিস, গনোরিয়া সব জায়গাতে দেওয়া হয়। সেফটাজিডিম আমরা বলেছিলাম এটা সেন্টিসুডুমনাল কভারেজ করে। ফোর্থ জেনারেশন এটা কি গ্রাম নেগেটিভ অর্গানিজম, তার সাথে কিছু গ্রাম পজিটিভ। ফিফথ জেনারেশন এটা এমআরএসএ, তবে এটা ডাজ নট কভার দ্য সুডোমোনাস। সেফটারলিন মানে সে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেপ অরিয়াসে কাজ করে, কিন্তু সে সুডোমোনাসটাকে কভার করতে পারে না। তো আমরা জানি এটার কিছু টক্সিসিটি হতে পারে, সেই টক্সিসিটি গুলোর মধ্যে আপনাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, তারপরে কি অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি করতে পারে সামটাইম, তারপরে নেফ্রোটক্সিসিটি, ঠিক আছে, যদি অ্যাসোসিয়েটেডলি আমরা দিই ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ পেনিসিলিন হয় ওই জন্য। মেকানিজম অফ দ্য রেজিস্ট্যান্স, এটা কেমনে কি? স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যেখানে আগের মতো ছিল পেনিসিলিনের মতো, তাহলে দেখতে পেনিসিলিনের মতো, বাট তার অনেকগুলো কভারেজ আছে। সে হচ্ছে যেগুলো হচ্ছে মানে ফার্স্ট জেনারেশন, সেগুলো আমরা ইউজুয়ালি ওরাল ক্যাভিটি বা অন্যান্য যেগুলো আছে সেসব জায়গায় আমরা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে কারণ এখানে কি গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো বেশি থাকে, আস্তে আস্তে যত পজিটিভ হয় তত ইউজুয়ালি সে গ্রাম পজিটিভটাকে কভার করা শুরু করে। ওকে, এনি কোয়েশ্চেন? কার কোনো প্রশ্ন? ইমিপেনাম, মেরোপেনাম। তো ইমিপেনাম, মেরোপেনাম এটা আলটিমেটলি পেনিসিলিন এবং সেফালোস্পিন যেমন কাজ করে এমনি করে। সে বিশাল বড় একটা স্পেকট্রাম তার আছে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ হিউজ একটা অ্যামাউন্ট, এবং অ্যানারোব। তাহলে এই ইমিপেনাম, মেরোপেনাম তারা হচ্ছে দেখেন একটা হচ্ছে গ্রাম পজিটিভ কভার করে, গ্রাম নেগেটিভ কভার করে, অ্যানারোবটাকে সে কভার করে। তাহলে সে 3টা স্পেকট্রামটাকে সে কভার করে, হিউজ ব্রড স্পেকট্রামে। আমরা ইউজুয়ালি সামটাইম লাইফ থ্রেটেনিং ইনফেকশনের ক্ষেত্রে অ্যানারোব, পজিটিভ, নেগেটিভ 3টা কভারেজ করার জন্য আমরা ইমিপেনাম, মেরোপেনাম আমরা ইউজ করে থাকি। এই ইমিপেনাম, মেরোপেনাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা রেনাল ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার। ইমিপেনাম, মেরোপেনাম সেগুলো হচ্ছে অ্যান্টি-সুডোমোনাল হিসেবে কাজ করে। এদের সাইড এফেক্টের মধ্যে জিআই ডিস্টারবেন্স একটা ইস্যু, নাম্বার 2 হচ্ছে ড্রাগ দিয়ে ফিভার হতে পারে, সিএনএস ইফেক্ট করতে পারে। এরপরে সিজার উইথ ইমিপেনাম ইন ওভারডোজ অফ দ্য রেনাল ডিসফাংশন। যখনই আপনার এই যে ইমিপেনাম, মেরোপেনামের ডোজটা শরীরের মধ্যে বেড়ে যাবে, তখন সে হচ্ছে খিঁচুনি করতে পারে। এস্ট্রিওনাম এটা আগের মতোই আইভি ড্রাগ মেইনলি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্ট টু দ্য বিটা ল্যাকটামেজেস। তাহলে সিজার থ্রেশহোল্ডটা কিন্তু পরীক্ষায় আসছে। এবার আসেন ভ্যানকোমাইসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমরা ভ্যানকোমাইসিন একটা জায়গায়
ব্যবহার করতে বলেছি, সেটা কোন জায়গায়? pseudomembranous colitis। pseudomembranous colitis। তো এরকম আরো অনেকগুলো আছে যে যেখানে আমরা মূলত ইউজ করে থাকি, ঠিক আছে? আরো অনেকগুলো ইস্যু আছে যে যেগুলো আমরা মূলত ইউজ করে থাকি। তাহলে এখন আসেন আমরা ভ্যানকোমাইসিনের মেকানিজম অ্যাকশনটা কি। তাহলে ভ্যানকোমাইসিন এটা ইউজুয়ালি কাজ করে কি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর উপরে, সেল ওয়ালের উপরে। আমরা একটা কথা বলি, আপনারা যখন অনেকগুলো লেকচার দেখবেন তখন খুব সুন্দর একটা কথা আছে, এটা হচ্ছে যে এটা যদি একটি ব্যাকটেরিয়া হয় তাহলে এর মধ্যে আপনার সেল ওয়ালের উপর যারা কাজ করে এদেরকে আপনারা সবাই চিনেন। এক নম্বর হচ্ছে পেনিসিলিন, দুই নম্বর হচ্ছে এই রাস্তা দিয়া কিছু বিষয় চলে, একটা চলে হচ্ছে সাইকেল, আরেকটা চলে হচ্ছে বাস, আরেকটা চলে হচ্ছে ভ্যান। বুঝছেন? সাইকেল, বাস এবং ভ্যান গাড়ি, তিনটে গাড়ি চলে, এটা আপনি মনে রাখতে পারেন। তাহলে পেনিসিলিন, সেফালোস্পুরিন, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, ঠিক আছে? তাহলে মোটামুটি পেনিসিলিন, সেফালোস্পুরিন, বেসিট্রাসিন, ভ্যানকোমাইসিন, এই চারটা মূলত হচ্ছে যে সেল ওয়াল দিয়ে এরা আপ ডাউন করতে পারে, ঠিক আছে? তাহলে এই এতটুকু ইনফো আপনি যাতে না ভুলেন। তাহলে ভ্যানকোমাইসিন কেমনে কাজ করবে? ইয়েস, আপনি এটা জানেন। does not interfere with the penicillin binding protein. Spectrum কোথায়? C. diff টা very important backup drug, enterococci, MRSA। আমরা ভ্যানকোমাইসিন কেমনে দিই বলেন তো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিতে? কেমনে দিই? আচ্ছা, কেমনে দিটা আপনারা একটু পরে বলবেন, তার আগে আমরা অন্য জায়গায় চলে যাই। আইভি। আচ্ছা, ভ্যানকোমাইসিন যেটা আছে সেটা ইউজুয়ালি আমরা কোথায় দিই? ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কা, এগুলোতে আমরা ভালো দিই। এটা ইউজুয়ালি আইভি রুটে দিতে হয়, ওরালি দিয়ে এটা কোনো কাজ হয় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ওরালি। আমরা কোথায় দিব ওরালি? বলেন, ওরালি আমরা কোথায় দিব? pseudomembranous colitis। মুরাদ, কি বুঝা গেছে তোমার? মুরাদ, আপু, এটা কি বুঝছেন? বুঝছি না না, ভাইয়া, বুঝি নাই বুঝি নাই। মানে আমি শুনি আইভি নাই। নরমালি ইউজ করব, কিন্তু আমরা pseudomembranous colitis এ শুধুমাত্র ওরালি দিব, আর কেন সব দিব? জায়গায় আইভি দিব। কেন দিব ওরালি? কারণ ও হলো আচ্ছা আচ্ছা অ্যাবজর্ব আচ্ছা। হয় না, এই জন্য Absorb অ্যাবজর্ব হবে হয় না। না। কারণ ওই জায়গাতে তাকে তো কাজ করতে হবে। হ্যাঁ, ও ক্লোস্ট্রিডিয়াম জায়গাতে কাজ ডিফিসিলের করতে হবে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের প্রবলেমটা তো গাটে, তাই নয় কি? তাহলে এই জন্য Yes. আমরা এই আইভি ড্রাগটা আমরা মুখে খাওয়াই দিব। বুঝছেন? বুঝছেন? আইভি ড্রাগ থেকে আমরা ওরালে খাওয়াই দিব ইন কেস অফ কোলাইটিস। তবে ভেরি সিভিয়ার কোলাইটিস হলে তখন আপনাকে হচ্ছে সামটাইম আইভি রুটও আপনাকে দেয়া লাগতে পারে। ওকে, তাহলে ফার্মাকোকাইনেটিক্স অনুসারে সেটা দিতে হয় আইভি, কিন্তু একমাত্র আমরা এটা দিব কোথায়? ওরালি দিতে পারি, সেটা হচ্ছে কোলাইটিসে। এটা টিস্যু লেভেলে ঢুকবে, বোনসে সহ, সিএনএস সিজলে ঢুকে না, রেনালে এটা যে এক্সক্রিট করে। এখন এই ভ্যানকোমাইসিন যখন দিব, তখন ভ্যানকোমাইসিন আমাদের শরীর থেকে হিস্টামিন রিলিজ করে, আমাদেরকে লাল বানায় ফেলে। হিস্টামিন হলে ফ্লাশিং হয়, ফ্লাশিং হলে লাল হয়ে যায়। কিছু মানুষ লজ্জায়, কিছু মানুষ রাগে লাল হয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রফেট যিনি আছেন, উনি যখন কারো উপর একটু খেপতেন, একটু রাগান্বিত হতেন, তখন ওনার ফেস লাল হয়ে যেত, টকটকে লাল হয়ে যেত, রেডম্যান, ঠিক আছে? এটা এই জিনিস দেখে কিন্তু মানুষজন বুঝে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে, এই কথায়, এই আচরণে উনি অসন্তুষ্ট। তো অনুরূপ ভাবে এটা দিয়ে আমরা হচ্ছে যে ওনার মুডের অবস্থা আমরা জানতে পারতাম সামটাইম। দিস ইজ, আমরা হাদিস থেকে বলছি এটি। তো এখন এখানে আসেন যে রেডম্যান সিনড্রোম যেটা আছে সেটা হচ্ছে ভ্যানকোমাইসিন দিয়ে। কেমন? ভ্যানকোমাইসিন যখন আপনি শরীরের মধ্যে নেবেন, তখন সে হচ্ছে আপনার হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিন রিলিজ করলে আলটিমেটলি সে ফ্লাশিং করবে। এখন কথা হচ্ছে বর্তমানে যেই রিসেন্ট প্রিপারেশন যেগুলো আছে, ঠিক আছে, রেয়ার উইথ দা রিসেন্ট প্রিপারেশন, তাহলে বর্তমানে রিসেন্ট প্রিপারেশন যেগুলো আছে সেগুলো দিয়ে দিস ইজ এ রিয়ার সাইড এফেক্ট হয়ে দাঁড়াই গেছে এখন। কেন? রিসেন্ট যেই ড্রাগ গুলো আছে সেগুলা দিয়া ওই আগের যে ভ্যানকোমাইসিন সেটা কিন্তু আর নেই, আগের যে ভ্যানকোমাইসিন সেটা কিন্তু নেই।
তাহলে এই যে রেডম্যান সিনড্রোম সেটা আগে হইতো, বর্তমানে রেয়ারলি হয় উইথ রিসেন্ট প্রিপারেশন, মডার্ন প্রিপারেশন। ওকে, তারপরে ভ্যানকোমাইসিন অটোটক্সিসিটি করতে পারে, নেফ্রোটক্সিসিটি করতে পারে। ভ্যানকোমাইসিন যদি আরেকটা কাজ করে, সে এই দুটো একটু লিখতে হবে আপনাকে। ভ্যানকোমাইসিন 1 নাম্বার সে করে কি, সে হচ্ছে ডিজিনেস করতে পারে। তারপরে সে আরেকটা কাজ করে, সে কি, সে হচ্ছে টিনিটাস করতে পারে, কানে বো বো শো শো, সেই এই কাজগুলো করতে পারে। তাহলে ভ্যানকোমাইসিন দিয়ে রেডম্যান সিনড্রোম, অটোনেফ্রোটক্সিসিটি, কানে বো বো শো শো, মাথা ঘুরানি, এগুলা ইউজুয়ালি ভ্যানকোমাইসিন করে থাকে। ওকে, এনি কোয়েরি এনিওয়ান প্লিজ? কার কোনো প্রশ্ন? মনে রাখবেন ভ্যানকোমাইসিন নেফ্রোটক্সিসিটি করে উইথ দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যামাইনো গ্লাইকোসাইডস। ওকে, কার কোনো প্রশ্ন? তাহলে আমরা এবার চলে আসি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে। আচ্ছা, একটু প্রশ্ন থাকলে করেন, এনিওয়ান, এনি কোয়েরি প্লিজ? প্রশ্ন না করলে তো আমি বলতে পারবো না, আমি খালি বলে যাব, আমি শুধুমাত্র আমাকেই শিখে দিয়ে যাবো। আই এম টিচিং মাই সেলফ লাইক দিস, যেটা উচিত না, আমি এটা এনজয় করি না। কার কোনো প্রশ্ন থাকলে করেন, এনি কোয়েরিজ ফ্রম এনি সাইড? লেটস মুভ অন। এখন আমরা আলোচনা করবো কি, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। আমরা আগে আলোচনা করেছিলাম কি, সেল ওয়াল। সেল ওয়ালের মধ্যে আমরা কয়েকটা সাইকেল, কয়েকটা বাস, কয়েকটা ভ্যান গাড়ি, তারপরে পেনিসিলিন পড়াইছি। এই কি রে, তো মানুষ মনে গেছে, মানুষ যারা এখান থেকে শোনা শুরু করবে তারা বলবে কি, মনে হয় গেছে আতরুল্লাহ ভাই। তাহলে আমরা কয়েকটা সাইকেল পড়াইছি, কয়েকটা বাস পড়াইছি, কয়েকটা ভ্যান গাড়ি পড়াইছি, এরপর পেনিসিলিন পড়াইছি, এটা আপনারা সবাই জানেন। এই 4টা সেল ওয়ালের উপর কাজ করে, আমাদের পড়া শেষ। নেক্সট এর মধ্যে, আচ্ছা নেক্সটে যাওয়ার আগে বলি, ভ্যানকোমাইসিন বাই শব্দ বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে যে পেনিসিলিনের অ্যান্টিসোডোমোনাল বাদ দেওয়া যাবে না। ম্যারোপেনামের কথাগুলো আপনাকে জানতে হবে। সাফালোস্পিরিডের অ্যাটলিস্ট কত জেনারেশন গুলো আছে, আপনি তো ডাক্তারি করবেন সামনে, একটু বাদ দিয়েন না। পরীক্ষা আসুক বা না আসুক, ডু নট কেয়ার। তাহলে আমরা যে সেল ওয়াল আছে এটা শেষ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে স্টিল নাও ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন টু মি। ওকে ওকে, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। ওকে, তো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মানে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের 30S 50S দুইটা রাইবোজোমাল সাব ইউনিট আছে। এর মধ্যে 30S 50S এই দুইখানে 2 রকম অ্যান্টিবায়োটিক 2 জায়গাতে কাজ করে। প্রথম কথা হচ্ছে এমআরএনএ এর সাথে একটা এমআরএনএ একটা দাগ, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমআরএনএ, এই যেটা এখানে এসে এর পাশে উপরে এবং নিচে, নিচে 30 উপরে 50, ঠিক আছে, এইভাবে হচ্ছে বিষয়টা ইজিলি লেগে যায়। তারপরে এখানে ট্রান্সফার আরএনএ দিয়ে আলটিমেটলি কিছু অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, সেগুলো প্রোটিন তৈরি করে। কিভাবে প্রোটিন তৈরি করে, আপনি জাস্ট একটা 5 মিনিটের একটা ভিডিও পাবেন, এখানে পজ করে আপনি হচ্ছে সুন্দর করে শুনে নেবেন যে সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা, ইউটিউবে সার্চ দিলে ভিডিও চলে আসবে, 5-7 মিনিটের একটা দুটো ভিডিও দেখলে আপনার কাছে কনসেপশন আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে এই যে এখানে যারা 30S, 30 বানান করতে গেলে মনে হয় TARTY, 30 THI, ঠিক আছে আমি জানি, তো 30 TA তাহের টেট্রাসাইক্লিন এবং অ্যামাইনো গ্লাইকোসাইড। ওকে, তাহলে 30 মানে আপনাকে জানতে হবে টেট্রা এবং অ্যামাইনো গ্লাইকোসাইড। এরা ইউজুয়ালি যেমন দেখেন এজি, ব্যাকটেরিওসিডাল, টেট্রা, ব্যাকটেরিওস্ট্যাটিক, শেষ। 50S যে সাব ইউনিটটা আছে সেখানে কাজ করে কি, CEL, আমার এটা জানার দরকার না, বাকি যেগুলো আছে ক্লোরামফেনিকল, ক্লিনডা, ম্যাক্রোলিডস, যে গ্রুপ অফ ড্রাগ, এরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, লিনেজলিড, হ্যাঁ, এগুলো এখানে থাকবে। তারপর আসেন এখন এইখানে অনেকগুলা ড্রাগ আছে, এর মধ্যে একটা ড্রাগ আমাদেরকে একটু এক্সট্রা লেখা দরকার। সেই ড্রাগটা আমরা এই জন্যই, এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এখানে যে ফাঁকা গ্যাপটা আছে সেখানের মধ্যে আপনারা লেখার চেষ্টা করেন, যে ফাঁকা গ্যাপটা আছে আর কি, এখানে আপনারা লিখেন 1 নম্বর যে অ্যামাইনো গ্লাইকোসাইড। আমরা এখানে প্রথম যে আলোচনাটা করবো সেটা কি, সেটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড। অর্থাৎ এই যে 30S এর প্রথমটা আমরা আলোচনা করবো অ্যামাইনো গ্লাইকোসাইড, দ্বিতীয়টা আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। এই হচ্ছে যে 30S আমরা এই আলোচনা শেষ করে ফেলবো। অ্যামাইনো গ্লাইকোসাইড আমরা সবাই জানি, এটার কয়েকটা
মেজর কথার মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে সে হচ্ছে নিউরোমাস্কুলার যে একটা ট্রান্সমিশন হয়, একটা নার্ভ এন্ডিং থেকে মাসেলে যে ট্রান্সমিশন, সে এটা দিয়ে ইন্টারফেয়ার করতে পারে। তাহলে কি হয়, একটা অ্যামাইনো গ্লাইকোসাইড সে যদি মাইস্থেনে গ্রেভিসের সাথে দেওয়া হয় তাহলে সে কিন্তু মাইস্থেনে গ্রেভিসের কন্ডিশনটাকে অ্যাগ্রেভেট করতে পারে। এই জিনিসটা নিউরোলজিতে, এই জিনিসটা ফার্মাকোলজিতে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জন্য এদেরকে, যেহেতু তারা নিউরোমাস্কুলার ট্রান্সমিশনটাকে ইনহিবিট করতে পারে, মাইস্থেনে গ্রেভিস এগুলো দেওয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেটেড, সিআই। ফাইন, এটা মানে এটা 1 নম্বর কথা গেল। নাম্বার 2, এরা দুইটা টক্সিসিটি মেইনলি করে। 1 নম্বর রেনাল টক্সিসিটি। রেনাল টক্সিসিটি হচ্ছে রিভার্সিবল, এটা আপনি ওষুধ ডোজ ঠিকঠাক করলে ঠিকঠাক হয়ে যাবে। নাম্বার 2, আর কি বলেন, আর কি টক্সিসিটি করবে বলেন না, আর কি টক্সিসিটি করবে? অটোটক্সিসিটি, থ্যাংক ইউ। তবে অটোটক্সিসিটি কেমন? ইরিভার্সিবল। থ্যাংক ইউ, ইরিভার্সিবল। কথা যেহেতু রিভার্সিবল আসছে, এটা ইরিভার্সিবল। তাহলে রেনাল টক্সিসিটি রিভার্সিবল, অটোটক্সিসিটি ইরিভার্সিবল, এবং তারা আপনি এদেরকে মাইস্থেনে গ্রেভিস আপনি দিতে পারবেন না। এই 3টা কথা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আসেন অ্যামাইনো গ্লাইকোসাইড, এটা কিল করে কেমন? ডোজের উপর নির্ভর করে নাকি কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে? কোনটা? ডোজের উপর ডিপেন্ডেবল নাকি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেবল? কনসেন্ট্রেশন। তাহলে এটা ডোজের উপর ডিপেন্ডেবল না, আপনি এটাকে যত ঘনত্ব দিবেন সেই ঘনত্বের উপরে সে কিলটা ডিপেন্ড করবে। এই জন্য এটাকে আমরা ওয়ান্স ডেইলি ডোজে দিই, এবং দিস ইজ কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, সিডিকে, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এবং ওয়ান্স ডেইলি ডোজ। তাহলে অ্যামিনো গ্লাইকোসাইড নিয়ে আমরা বেশি কথা বলি নাই, বেশি কথা বাড়াইনি, যেগুলো এমআরসিপিতে আসবে সেগুলো বাড়াইছে, আরো কয়েক পদের কথা বলা যাবে, আমরা এগুলো বলবো না। তাহলে অ্যামিনো গ্লাইকোসাইড মাইস্থেনে গ্রেভিসের সাথে দেওয়া যাবে না, পরীক্ষায় আসছে। আমি একটা কথা আগেও বলছি, আমি যা মুগ্ধ উচ্চারণ করবো তা কোয়েশ্চেন, এইটা কোয়েশ্চেনে পরীক্ষা আসছে, মাইস্থেনে গ্রেভিস কোর্স করে দেওয়া যাবে না। রেনাল টক্সিসিটি রিভার্সিবল কোয়েশ্চেন আসছে, ইরিভার্সিবল অটোটক্সিসিটি কোয়েশ্চেন আসছে। এটা ডোজ ডিপেন্ডেন্ট কিলিং না, এটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এবং ওয়ান্স ডেইলি ডোজ পরীক্ষা আসছে। এবং এটার আমরা অ্যামাইনো গ্লাইকোসাইডের লেভেল আমরা সামটাইম মেপে থাকি টু অ্যাসেস দ্য টক্সিসিটি। এগুলো কোশ্চেন আসছে, এখানে যে আলোচনা করলাম সব কোশ্চেন আসছে। তাহলে 30S এর প্রথম যেটা আছে অ্যামাইনো গ্লাইকোসাইড আমরা ফিনিশ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করা যেতে পারে। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রা, এটা একটি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। এটা আমরা এইচ পাইলোরি, রিকেটশিয়া, বরেলিয়া, বর্তমানে যেগুলা অ্যাটিপিক্যাল অর্গানিজম আমরা যেগুলা যাদেরকে বলি, যেখানে আপনি ডক্সিসাইক্লিন দেন, হ্যাঁ, কয়েকদিন ধরে তো বাজারের মধ্যে ডক্সিসাইক্লিন বাজারেই পাওয়া যায় না, এরকম করে ফেলছি আমরা বাঙালিরা, ঠিক আছে? শুধু বাঙালি না, সবাই। ট্রাম্পের বলার পর আমেরিকানরা এরকম করা শুরু করছিল। তাহলে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, ডেমেক্টোসাইক্লিন, টিগাসাইক্লিন, দে আর দ্য টেট্রাসাইক্লিন। এই টেট্রাসাইক্লিন গুলো ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। ডক্সিসাইক্লিন এটা ইউজুয়ালি অ্যাটিপিক্যাল অর্গানিজম গুলোতে কাজ করে। মিনোসাইক্লিন যেটা আছে সেটা হচ্ছে যে স্যালাইভা এবং টিয়ারে হাই কনসেন্ট্রেশনে থাকে। মেনিনগোকক্কাল ক্যারিয়ার স্টেডি আমরা সামটাইম দিতে পারি। ডেমেক্টোসাইক্লিন যেটা আছে এটা সিয়াদ, হ্যাঁ, সিয়াদের ট্রিটমেন্ট এটা আমরা ইউজ করে থাকি, ব্লক এডিএইচ রিসেপ্টর, ডেমেক্টোসাইক্লিন। টিগাসাইক্লিন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা দেখবেন এটা মানে ইন্টেস্টাইন ইনফেকশন ডিউ টু রেজিস্ট্যান্ট গ্রাম পজিটিভ এমআর আছে, ঠিক আছে? এগুলো তো আমরা ইউজ করে থাকি। তো ফার্মাকোকাইনেটিক্স এর কথা কি, কিডনি ফর মোর দেন 1 ডোজ ইন দ্য রেনাল ডিসফাংশন, লিভার ফর ডক্সিসাইক্লিন, ওকে। তারপরে আর চিলেটর, টেট্রাসাইক্লিন ডাইভ্যালেন্ট ক্যাটায়নটাকে আলটিমেটলি চিলেট করতে পারে। আলটিমেটলি আপনি যদি ক্যালসিয়ামের সাথে টেট্রাসাইক্লিন খাইতে দেন, দেখবেন এই ক্যালসিয়ামের সাথে টেট্রাসাইক্লিন বাইন্ড করে, আলটিমেটলি অ্যাবজর্পশন কমে যাবে। ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো এজন্য আয়রন ট্যাবলেট, পিপিআই, কেমন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর সাথে আমরা হচ্ছে যে এই টেট্রাসাইক্লিনটাকে আমরা না দিতে বলি। সাইড এফেক্টের মধ্যে 1 নম্বর টুথ এনামেলে ডিসপ্লাসিয়া করতে পারে, ফটোটক্সিসিটি করতে পারে। আমরা ফার্স্ট পিসি দিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। জিআই ডিস্টারবেন্স, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ভেস্টিবুলার ডিসফাংশন করতে পারে, এবং আলটিমেটলি লিভার ডিসফাংশন করতে পারে। বোনস এবং টিতে ডিসকালারেশন করে,
ডক্সিসাইক্লিন আমরা যখন ওয়ার্ডে, এখানে আমাদের ওয়ার্ডে মানে করোনা ওয়ার্ডে আমরা এখানে একটা আলটিমেটলি স্যাররা যেটা বলে সেটা করতে হয়। তো একটা প্রটোকল দিয়ে দিয়েছিল সবাইকে ডক্সিসাইক্লিন গণহারে দিতে হবে। ডক্সিসাইক্লিন খাওয়ার পরে লোকজন হচ্ছে নোজিয়া, ভমিটিং, ডায়রিয়া এবং সিভিয়ার রকম ইসোফেজাইটিস, ডিসপেপসিয়া এগুলো নিয়ে রোগী আমাদের সাথে আসে। তখন আমরা বলি বাবা আপনি তো এখন তো এটা না খেলেও একটু মুশকিল, আবার খেলেও মুশকিল। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি খাওয়ার মাঝখান দিয়ে খাবেন। এই জন্য এটার যে সাইড এফেক্ট সেগুলো হচ্ছে জিআই ডিস্টারবেন্স একটু বেশি হয়, নাউজিয়া, ভমিটিং, ডায়রিয়া, সামটাইম সুপার ইনফেকশন হতে পারে, ক্যান্ডিডিয়াসিস, ভেস্টিবুলার ডিসফাংশন হতে পারে, এবং এই রোগীর বোন এবং টিতে ডিসকালারেশন, ইসোফেজাইটিস এই প্রবলেমগুলো বেশি হয় টেট্রাসাইক্লিন। তাহলে আমরা এতটুকুর মধ্যে 30S রাইবোজোমে যারা কাজ করে অ্যামাইনোগ্লাইকোসাইড এবং টেট্রাসাইক্লিন আপনাদের সামনে আলোচনা শেষ করলাম। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন, না আমরা চলে যাব 50S। 50S এর 3টা ড্রাগ আমরা বলবো ইম্পর্টেন্টলি ক্লোরামফেনিক্যাল, ক্লিন্ডামাইসিন একটা ড্রাগ গ্রুপ, নাম্বার 2 ম্যাক্রোলিডস এর একটা গ্রুপ, ঠিক আছে, ইরেথ্রো, এজিথ্রো, ক্লারিথ্রো। এরপর আপনি লিনেজোলিড এগুলো আপনি বলতে পারেন। এই 3টা হচ্ছে মেজর সাবগ্রুপ আমরা বলি। ক্লোরামফেনিক্যাল এটা গ্রে বেবি সিনড্রোম করতে পারে, ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বাকিগুলো আপনি পড়ে নিতে পারবেন। ক্লিন্ডামাইসিন এটা আমরা যেই সব ড্রাগে ফ্লুক্লোক্সাসিলিন কাজ করে না এদের নেক্সট হিসেবে আমরা দেখে ক্লিন্ডামাইসিন দিয়ে থাকি। ফ্লুক্লক্স অ্যালার্জি যাদের আছে এদেরকে আমরা ক্লিন্ডামাইসিন দিয়ে থাকি। ব্যাকটেরিয়েট ফ্রাজিলিস এটা একটা ব্যাকআপ ড্রাগ। ন্যারো স্পেকট্রাম গ্রাম পজিটিভ কক্কাই এটা আলটিমেটলি এমআরএস এ সবগুলোতে মানে যেগুলা একটু নেগলেক্টেড ওন সেগুলোতে সে খুব ভালো কাজ করে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কজ অফ দ্য সুডোমেমব্রেনাস কোলাইটিস, মাদার ড্রাগ। লিনেজোলিড, লিনেজোলিডটা কি? লিনেজোলিড এটাও আমরা ইউজুয়ালি সুপারফিশিয়াল ইনফেকশন গুলোতে বেশি দিই, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট অথবা ভ্যানকোমাইসিন ইন্টারমিডিয়েট ভিসা অথবা ভিআরএস এ। অত সহজ কথাই যেখানে আমরা স্টেপ অরিয়াসের ট্রিটমেন্ট এটা ইউজ করি। স্টেপ অরিয়াসের প্রথম ট্রিটমেন্টটা আমরা দিই হচ্ছে যে অ্যামক্সিসিলিন, কিন্তু অ্যামক্সিসিলিন অনেক সময় কাজ করে না, তখন আমরা চলে আসি ফ্লুক্লক্সাসিলিন, সেটাও সামটাইম কাজ করে না, তখন আমরা চলে আসি কি ভ্যানকোমাইসিন, সেটাও সামটাইম কাজ করে না, তখন আমরা চলে আসি লিনেজোলিড, সেটাও সামটাইম কাজ করে না। এরপর আমরা দিয়ে হচ্ছে ডালফেপিস্টন, কুনিপিস্টন, এটাও সামটাইম কাজ করে না। এরপর আমরা হচ্ছে নেক্সট জেনারেশন সেফটারোলিন বা এরকম যেগুলো আছে সেগুলো আমরা স্টেপ অরিয়াসে দিয়ে থাকি। তাহলে স্টেপ অরিয়াসের স্টেপ আপ ট্রিটমেন্ট এটা ল্যাঞ্জের লেটেস্ট এডিশনের স্টেপ অরিয়াস যেখানে আছে সেখানে খুব ভালো মতো লেখা আছে, এখান থেকে একবার পড়ে নিতে পারেন। সাইড এফেক্টটা কি লিনেজোলিডের? এটা আলটিমেটলি বোন ম্যারো সাপ্রেশন করে। লিনেজোলিডের আরেকটা সাইড এফেক্ট আছে, কেউ কি বলতে পারবেন? সাইকিয়াট্রি পড়ানো হয়েছে আপনাদের? সাইকিয়াট্রি পড়া হয়েছে? না না পড়া হয় না, ওকে। তাহলে লিনেজোলিড আরেকটা কাজ করে, সে হচ্ছে যে মাও ইনহিবিটরের ভূমিকা পালন করতে পারে। মুরাদ বলো তো, যদি মাও ইনহিবিটর বেশি কাজ করে তাহলে কোন নিউরোট্রান্সমিটার কনসেন্ট্রেশন বাড়বে? সেরোটোনিন সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়বে, 5 হাইড্রোক্সিট্রিপটামিন। তাহলে যদি সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে কি হবে? ইউফোরিয়া হবে, আর সেরোটোনিন রিআপটেক সিনড্রোম, সেরোটোনিন সিনড্রোম হবে। ওকে, তাহলে এই সেরোটোনিন সিনড্রোম তার সাথে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো হতে পারে। তাহলে এই লিনেজোলিড সে হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, সে হচ্ছে মাও ইনহিবিটর রূপে কাজ করে, সেরোটোনিন সিনড্রোমের মতো কাজ করতে পারে, সে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া আমাদের সামনে আসতে পারে, এইগুলো সে আমাদের সামনে আসতে পারে। এখন এটা আমি আপনাদেরকে একটা ভিন্ন জিনিস একটু করে দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে একটু কাইন্ডলি দেখেন। এখানে আপনি হয়তো আমাকে দেখতে পাবেন, এটা আমারটাকে ইগনোর করবেন। এটা আমি একটা জায়গায় ক্লাস নিচ্ছিলাম, সেটা একটা ইম্পর্টেন্ট বক্স, ডেট বক্স আমরা বলি। তো এখানকার এটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট একটা শীট। আমরা যখন পড়াই তখন আমরা এইভাবে এইগুলোকে একসাথে করে ফেলি। সেরোটোনিন সিনড্রোম, নিউরোলেপটিক মেলিগনেন সিনড্রোমের কিছু আমি এটা বই না খুলে অন্যান্য জায়গা থেকে আলোচনা না করে এই ছবিটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই জন্য বলছি যে এই সেরোটোনিন সিনড্রোম তার সাথে নিউরোলেপটিক মেলিগনেন সিনড্রোমে কিছু কমন ফিচার্স আছে, যেমন টেকিকার্ডিয়া, বিপি বেশি, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার কিছু ম্যানিফেস্টেশন, ডিআইসি, আইভি ফ্লুইড ট্রিটমেন্টে লাগবে, বেনজোডাইজিপিন লাগবে। কিন্তু সেরোটোনিন সিনড্রোম আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম একটা স্পেসিফিক ফিচার হচ্ছে সিএনএস ম্যানিফেস্টেশন, রিফ্লেক্সটাকে বাড়ায়, ক্রোনাস বাড়ায়, পিপিলটাকে সে ডাইলেটেড করে।
আর নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোমে যেখানে হচ্ছে ডোপামিন কমে যায়, আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সেখানে ইউজুয়ালি সিএনএস এর রিফ্লেক্স কোনো অসুবিধা হবে না, রিজিডিটি থাকবে, যেটা সেরোটোনিন একটু কম থাকে এখানে রিজিডিটি থাকতে পারে। সেরেব্রোভাস্কুলার সিস্টেম জিআই সিস্টেমের সাইড এফেক্টের সেরোটোনিন বেশি হয়, কিন্তু নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোমে অটোনমিক নার্ভাস সিস্টেম, ডায়াফোরেসিস এবং এগুলো একটু বেশি হয়। ক্রিয়েটিন ফসফোকাইনেজ যেখানে হাই থাকবে মোর দেন 1000, আর এখানে স্লাইটলি বাড়তে পারে। তাহলে আমরা যদি বলি সেরোটোনিন সিনড্রোমের সাথে নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোম, যে কয়েকটা পয়েন্ট আলাদা করে। এক নম্বর হচ্ছে যে নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোম অটোনমিক নার্ভাস সিস্টেম ফোকাসড, সেরোটোনিন সিনড্রোম কার্ডিওভাস্কুলার জিআই ফোকাসড, সিএনএস ম্যানিফেস্টেশন ফোকাস টু দ্য সেরোটোনিন সিনড্রোম, এবং যে পিপিলটা কেমন ডাইলেটেড থাকে সেরোটোনিন সিনড্রোমে। নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোমে এটা ইউজুয়ালি সিএনএসটাকে বেশি একটা ধরে না, শুধুমাত্র রিজিডিটিটা ধরে। এবার হাইপার পাইরেক্সিয়া করতে পারে কোন কোন ড্রাগ বা কোন কোন ইস্যু, এটা আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম। এক নম্বর সেরোটোনিন, কার্বন মনোক্সাইড পয়জনিং, স্যালিসাইলেট পয়জনিং, অথবা হচ্ছে যে আপনার এমফিটামিন, নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোম, থাইরয়েড স্ট্রম। they can cause the hyperpyrexia, temperature more than 106. পিপিলটাকে ছোট করে ফেলতে পারে। একটা পেশেন্ট আনকনসিয়াস নিয়ে আপনার সামনে ঢাকা মেডিকেল আপনি ডিউটি করছেন, ওই সময় আসছে, তখন আপনি তার চোখ দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। মায়োসিস যদি থাকে তাহলে আপনাকে ওপিসি এবং ওপিওয়েড, পাইলোকরপিন, কন্টাইন হ্যামোরেজ, হেরোইন এবং হচ্ছে হর্নার সিনড্রোম মাথায় রাখতে হবে। যদি মাইড্রেসিস থাকে তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, টিসিএ, এটাই সূত্র, এটাই একটা অপশন। টিসিএ, ট্রপিকামাইড, কিছু টক্সিন বটুলিনাম, কোকেইন, সেরোটোনিন, অ্যামফিটামিন, অ্যাট্রোপিন, অ্যালকোহল, এই সিনড্রোমগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সেরোটোনিন সিনড্রোম, নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোম, এটা আপনাকে টু দ্য পয়েন্টে ভাগ ভাগ করে মাথায় রাখতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বক্স। ওকে, তাহলে এবার আমরা আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা ক্লিন্ডামাইসিন আলোচনা করেছি, লিনিজোলিড আলোচনা করেছি, ঠিক আছে। লিনিজোলিড নিয়ে মাও ইনহিবিটর দিয়ে আমরা কিছু কথা বলতে আমরা চলে গেলাম হচ্ছে সেরোটোনিন সিনড্রোমের কাছে। তো গতকাল আমরা সেরোটোনিন সিনড্রোম নিয়ে কিছু বলেছিলাম, আজকে আমরা সেরোটোনিন সিনড্রোমের সাথে নিউরোলেপটিক মেলিগনেন্স সিনড্রোমকে আলাদা করতে হয় এর কিছু কি পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। যে ভাইটি সাইকিয়াট্রি পড়াবেন তার কাছ থেকে এটা আরেকটু আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারেন। এক পড়া দুইবার তিনবার শুনলে এটা আপনাদের মানে মাথার মধ্যে ঢুকে থাকার কথা ইনশাআল্লাহ। তো এখন যদি সাইকিয়াট্রির জন্য আপনি মানে আপনাদের ক্লাস যদি 1 থেকে 2 ঘন্টা দেওয়া হয়, একদিন সাইকিয়াট্রি তার সাথে অফথালমোলজি সব একদিনে দিয়ে দেওয়া হয়, তাহলে মুশকিল। আমার অফথালমোলজি পড়াতে আমার লাগে 6 ঘন্টা, মানে আমি অফথালমোলজি পড়াই 6 ঘন্টায়, সাইকিয়াট্রি পড়াই আমি 5 ঘন্টায়। এগুলো কারণ হচ্ছে সময় লাগে, হিউজ অ্যামাউন্ট অফ টাইম দরকার। আর এইখানে টোটাল হচ্ছে যে ফার্মাকোলজির লেকচার আগে দেওয়া হতো হচ্ছে 6 ঘন্টা, পরে জোর করে বললাম যে ভাই আমাকে যদি 9 ঘন্টা লেকচার দেন তাহলে আমি ফার্মা নিব, না হলে নিব না। কারণ ফার্মা খালি ওষুধের নামগুলা আপনার সামনে ডিসকাস করে দিয়ে আমি আলোচনা শেষ করে ফেললাম, এটা হলো না। লিনিজোলিড মাও ইনহিবিটর দিয়ে সেরোটোনিন সিনড্রোম যদি আলোচনা করা না হয় তাহলে এটা তো ফার্মা পড়া হবে না। তার সাথে সাইকিয়াট্রি আপনাকে যাইতে হবে, নিউরোলজি আপনাকে কিছুটা যাইতে হবে, এটা একটু মুশকিল হয়ে যায়। এই জন্য আপনারা যখনই ফার্মা পড়বেন, যখনই যে কোনো টপিকস পড়বেন, ফার্মার ক্ষেত্রে 7 থেকে 8টা কোয়েশ্চেন পিক করার চেষ্টা করবেন, এবং আশা করি আপনার পরীক্ষার জন্য সে খুব হেল্পফুল হবে। রিমেম্বার মাই ওয়ার্ড, এখন পরীক্ষার মধ্যে প্যাথোলজির কোয়েশ্চেন, ফার্মাকোলজির বেসিক কোয়েশ্চেন গুলা পরীক্ষায় দিচ্ছে, এই কথাটা একটু মাথায় রাখেন। আপনার 2 কান দিয়ে একটু শুনে ব্রেনের মধ্যে একটু স্টিমুলেশন করায়েন দয়া করে। ম্যাক্রোলিডস, ম্যাক্রোলিডস এর মধ্যে আছে এজিথ্রো, ইরাইথ্রো, ক্ল্যারিথ্রো। এর মধ্যে এরা ইউজুয়ালি ক্যাম্পাইলোজেজুনি, এইচ পাইলোরি, তারপর হচ্ছে মাইক্রোবিকটাম এভিয়াম ইন্টারসেলুলারি, ঠিক আছে। লিজিওনেলা, আমরা অ্যাটিপিক্যাল অর্গানিজমের ক্ষেত্রে লিজিওনেলা, মানে নিউমোনিয়ার ক্ষেত্রে এটা আমরা ইউজুয়ালি কমনলি ইউজ করে থাকি ক্ল্যারিথ্রোমাইসিন, ঠিক আছে। এজিথ্রোমাইসিন তো আমরা মুড়ির মতো বর্তমানে খাই, ঠিক আছে। তো সাইড এফেক্টটা কি? ম্যাক্রোলিডস এটা আলটিমেটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে জিআই ডিস্ট্রেস গুলো বেশি দেয়, ইরেথ্রোটা বেশি, এজিথ্রো এবং ডেরিথ্রোমাইসিনের চাইতে, যে অনেকগুলো নাম আছে আমাদের জানা লাগবে না। ম্যাক্রোলিডস কজেস রিভার্সিবল ডেফনেস। আমরা যখন অ্যামাইনো গ্লাইকোসাইড পড়েছিলাম তখন ইরিভার্সিবল ককলিয়ার ড্যামেজ ছিল, ঠিক আছে। তারপরে এরপরে আমরা যখন দেখলাম যে ম্যাক্রোলিডস ইনক্রিজ কিউ ইন্টারভাল, ম্যাক্রোলিডস ইনক্রিজ কিউ ইন্টারভাল। আপনাদের কি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়া হয়েছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, জি পড়া ওকে। হয়েছে। প্রলং কিউটি
এই প্রলং কিউটির অন্যতম একটা ড্রাগের নাম হচ্ছে ম্যাক্রোলিডস। এর সাথে কমনলি আরেকটা বিষয় অ্যাড হয়ে পরীক্ষা আসে, কি সেটি? টর্সিড ডি পয়েন্টস অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের সাথে ম্যাক্রোলিড যখন একসাথে লেগে যায় তখন কি হয়? কিউটিটা প্রলং হয়। এই রকম প্রলং কিউটির এক নম্বর চিকিৎসা কি? স্টেপ আপ ম্যানেজমেন্ট। বিটা ব্লকার। একদম ফেল। 2 নাম্বার, 1 নাম্বার আবার বলেন, আর কেউ? আগে তো করব 1 নম্বর, না টিগক্সিন 1 নম্বর স্টপ দ্য ড্রাগ। স্টপ দাদা। ঠিক আছে, 1 নম্বরটা কি? স্টপ দ্য ড্রাগ, উইথড্র দ্য ড্রাগ। 2 নম্বর কি দিবেন? যেগুলো এরকম প্রলং কিউটি হয়ে যাবে, যেগুলো প্রলং কিউটি থেকে আলটিমেটলি টক্সিডাইজ পয়েন্ট ডেভেলপ হবে, কি দিবেন? ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে দিতে হবে। তাহলে আমার কথাটা হচ্ছে স্টেপ আপ ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনি প্রথম কি দিবেন, সেকেন্ড কি দিবেন, থার্ড কি দিবেন, তাও কন্ট্রোল হচ্ছে না, ফোর্থে কি দিবেন, কখন লিডোকাইন দিবেন, কখন ফ্ল্যাকেনাইড পর্যন্ত চলে যেতে হবে আপনাকে এই লং কিউটি থেকে। তো কথা হচ্ছে সেটাই। তাহলে আপনি এই যে ম্যাক্রোলিডসটা পড়ছেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা আপনাকে একটা কথা বলি। একটা পেশেন্ট ওয়ারফারিনের সাথে সে ম্যাক্রোলিড পাচ্ছে, কি হবে কাহিনীটা? এখানে প্লট হবে। ওয়ারফারিনের সাথে ম্যাক্রোলিড পাচ্ছে, তাহলে কি হবে মুরাদ? থ্রম্বাস। আবার বলো থ্রম্বাস। কি যে অবস্থা! ম্যাক্রোলিডস এর সাথে ওয়ারফারিন দিলাম, তাহলে কি হবে? ডক্টর অনুপ সাহা, আপনার মুখের কথা একটু শুনতে চাই। ডক্টর বেনজির মাসুদ, প্লিজ কন্ট্রিবিউট টু আওয়ার ক্লাস। আপনি আনমিউট করেন, লেফট লোয়ার কর্নারে ক্লিক করলে ডক্টর অনুপ সাহা আপনি আনমিউট করতে পারবেন। তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আমি আপনাকে আনমিউট করতে বললাম। ওকে, কি হবে তাহলে? আচ্ছা, এটা এনজাইম ইনহিবিশন হবে। তাহলে কি হবে? ওয়ারফারিনের অ্যাক্টিভিটি বাড়বে, তাহলে বেশি বেশি ব্লিডিং হবে, ব্লিডিং। তো ক্লট কইতেছো কা? দুই তিনবার তোমাকে আঘাত করলাম, এরপরে তোমার মাথায় ঢুকতেছে না। এই জন্যই তো বলেছি যে এই কোয়েশ্চেনের আনসার দিতে মাথায় রাখবা তুমি একটা ড্রাগ মেটাবলাইজ হয়ে যায় P450 দিয়ে। যদি P450 ইনডিউসার হয় তাহলে ড্রাগটা খুব বেশি মেটাবলাইজ হয়ে যাবে। যদি P450 ইনহিবিট হয় তাহলে ড্রাগ কনসেন্ট্রেশনটা আলটিমেটলি বাড়বে। আমরা গতকাল যে ছকটা এঁকে দিয়েছিলাম সেই ছক দিয়ে তোমাকে আনসার দিতে হবে, ওগুলো ভুল করবা। জানা কোশ্চেন ভুল করা হয় তখন খুব বেশি আফসোস লাগে। তাহলে এই জন্য এই ম্যাক্রোলিডস তারা আলটিমেটলি এনজাইম সাইটোক্রোম P450 যে এনজাইম সিস্টেম যেটা আছে সেটাকে ইনহিবিট করে থাকে, ইনক্রিজ প্রলং, অর্থাৎ এরা হচ্ছে কিউটি ইন্টারভালটাকে তারা হচ্ছে প্রলংগেশন করে থাকে। এটা আমাদেরকে মাথায় রাখা লাগবে। তাহলে শুধুমাত্র যে আমরা একটা শিখলাম তা না, তাহলে ম্যাক্রোলিডস এরা হচ্ছে যে এনজাইম ইনহিবিটর মাথায় রাখা লাগবে, প্রলংগেশন অফ দ্য কিউটি মাথায় রাখা লাগবে, রিভার্সিবল ডেফনেস মাথায় রাখা লাগবে। এনি কোয়েরি? এনিওয়ান এনি কোয়েরি? প্রলং কিউটিতে প্রথম স্টপ দ্য ড্রাগ, দেন সেকেন্ড কি দিব বললেন শুনতে? ওকে, সেকেন্ড হচ্ছে যে এটা আপনি অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজি অনুসারে আপনাকে দিতে হবে। ঠিক আছে, অনেক সময় তার যদি দেখেন আপনি কি বলে, তার হচ্ছে যে কোনো কারণে আপনি দেখলেন যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তখন আপনি তাকে ইলেকট্রোলাইট সাপ্লিমেন্টেশন দিবেন। ঠিক আছে, ওকে। এখানে দেখেন যে এই যে আপনি প্রলং কিউটির অনেকগুলো ইস্যু, ঠিক আছে, অনেকগুলো কারণ আছে প্রলং কিউটির। আপনাদের শীট থেকে দেখে নেবেন, আপনাদেরকে মাগরাবি থেকে দেখা দিচ্ছি। তাহলে মাগরাবিতে আপনি যখন যাবেন, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর স্টপ দ্য ড্রাগ। নাম্বার 2 আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কারেকশন করতে হবে এনি হাইপোয়াস ইলেকট্রোড ইমব্যালেন্সের, সেগুলো আগে আপনাকে কারেকশন করতে হবে। তাহলে প্রথম কথা কি, এটা কি ড্রাগ ইনডিউস নাকি এটা হচ্ছে যে আপনার কনজেনিটাল? তাহলে আমরা যেটা ভুল করি, কনজেনিটাল মনে করে ড্রাগ একটা দিই, ড্রাগটা মনে করে এখানে দিই। এই জন্য বলবো যে যেগুলা আলটিমেটলি ড্রাগ ইনডিউস প্রলং কিউটি, প্রথম কথা স্টপ দ্য ড্রাগ। 2 নম্বর অ্যাসোসিয়েটেড ইলেকট্রোড ইমব্যালেন্স আছে কিনা কারেক্ট। 3 নম্বর ম্যাক্সালফ দাও। দ্যাট ইজ দ্য বিটা ব্লকার তো আছে, আমি তো ঠিকই বলছিলাম না। আপনি স্টিল না ভুল বলছেন। আমি আবার বলি, আমার লাইনে থাকেন।
আমি আপনাকে বলছি, একটু পর আপনি যে ভুল বলছেন এটা আপনার মুখ দিয়ে বলবেন। একটা ড্রাগ দিয়ে যখন প্রলং কিউটি হবে, অ্যাসোসিয়েটেডলি তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কোনো হাইপোথার্মিয়া অথবা হচ্ছে যে তার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো যদি কম থাকলে, তখন ড্রাগ ইনডিউস প্রলং কিউটি যদি হয়, ড্রাগ ইনডিউস আমি বলেছিলাম ইরেথ্রোমাইসিন তার সাথে ফেক্সোফেনাডিন, সে যদি প্রলং কিউটি ফর্ম করে, প্রথম কাজ হবে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, Stop the স্টপ drug. দ্য ড্রাগ। 2 নম্বর কাজ কি? কারেকশন অফ দা যতগুলো হাইপো আছে অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, কারেক্টেড। 3 নাম্বার ম্যাগনেসিয়াম সালফেট। আর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে কনজেনিটাল লং কিউটি, অ্যাভয়েড দ্য ড্রাগ, যাতে প্রিসিপিটেট না করে। 2 নাম্বার বিটা ব্লকার। 3 নাম্বার ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। 4 নাম্বার কার্ডিয়াক গ্যাংলিওনেক্টমি। ইউ ডু নট কেয়ার, বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে ড্রাগ ইনডিউস প্রলং কিউটি ট্রিটমেন্ট হচ্ছে এটা। আর কনজেনিটাল আপনি যেটা বললেন সেটা হচ্ছে ট্রিটমেন্ট আপনি এখানে অ্যাভয়েড ড্রাগের পরে বিটা ব্লকার দিতে পারেন। আপু আপনি এবার কি বুঝেছেন? জি ভাইয়া বুঝছি। কি বুঝলেন এটা বলেন, কি বুঝলেন এটা বলেন। প্রথমে হলো মানে প্রলং কিউটি সিনড্রোম, সেটা যে ড্রাগ ইনডিউস হয়, প্রথমে ড্রাগটা বন্ধ করব, তারপর তার ইলেকট্রোলাইটস দেখে যদি কোনোটা কম থাকে সেভাবে কারেকশন করব, আর ম্যাগনেসিয়াম সালফেট হাইপো থাকলে হাইপোথার্মিয়ার ইসিজি, হাইপোথাইরয়েডিজম, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, এই ইলেকট্রোলাইট গুলো থাকলে তাকে কারেক্ট করতে হবে। ওকে, এরপর ব্যাক সালফ দিবেন। যদি সেটা কি হয়, কোন ইনডিউস হলে? ড্রাগ ইনডিউস হলে। ড্রাগ ইনডিউস। আর যদি ড্রাগ ইনডিউসড হইলে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, মানে আমার ফেক্সোফেনাডিনের সাথে? না ব্রাদার, সেটা তো আপনাকে বলা হয়নি। ড্রাগ ইনডিউস যদি আপনি নরমাল ডোজে ফেক্সোফেনাডিন খাচ্ছেন, আপনি নরমাল ডোজে হচ্ছে যে আপনি কি নাম ইরেথ্রোমাইসিন এমিডারন খাচ্ছেন, অ্যাসোসিয়েটেডলি যদি হাইপোক্যালেমিয়া থেকে ওই কন্ডিশনটা অ্যাগ্রাভেট করবে। ক্লিয়ার? তাহলে ড্রাগটা বন্ধ করতে হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কারেক্ট করতে হবে, তারপরে কারেক্টটা হলো ম্যাক্সা। ক্লিয়ার এখন কথাটা? ওকে ওকে। যেমন ধরেন ডায়াবেটিক্স, আমি একটা एग्जांपल দিই তাহলে আপনি বুঝে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা পেশেন্ট সে হচ্ছে হাইপারটেনসিভ, ডায়াবেটিক্স পাই, সে কি পাই মুরাদ? ডায়াবেটিক্স। তার সর্দি হইছে, সর্দির জন্য সে হচ্ছে ইরেথ্রোমাইসিন ফেক্সোফেনাডিন খাইছে, ম্যাক্রোলিড এবং ফেক্সোফেনাডিন। ঠিক আছে? ওকে ঠিক আছে? হ্যাঁ। ওকে, তাহলে ম্যাক্রোলিড এবং ফেক্সোফেনাডিন সে খাওয়ার পরে অ্যাসোসিয়েটেড সে ডায়াবেটিক পাচ্ছিল, ডায়াবেটিক্স তার শরীরে হাইপোক্যালেমিয়া করলো। তাহলে ডায়াবেটিক্স তার সাথে এটা, এবং তুমি তাকে মনে করলা কি ফেক্সোফেনাডিন প্লাস এটা মনে হয় ঝামেলা করতেছে, তুমি তাকে উইথড্র করে ফেললা, ম্যাক্রোলিড উইথড্র করে ফেললা, তারপর তুমি হচ্ছে তার ফেক্সোফেনাডিন উইথড্র করে ফেললা। আলটিমেটলি এই রোগীর যখন ইলেকট্রোলাইট করলা তখন দেখলা হাইপোক্যালেমিয়া। তাহলে এই রোগীর হাইপোক্যালেমিয়ার ট্রিটমেন্ট না করা পর্যন্ত তার প্রলং কিউটি ঠিক হবে না। এজন্য প্রথম কাজ অফেন্ডিং ড্রাগ উইথড্র করতে হবে। সেকেন্ড কাজ অ্যাসোসিয়েটেড কোনো ডিসঅর্ডার আছে কিনা দেখতে হবে। তার যদি হাইপোক্যালেমিয়া না থাকে, তার যদি হাইপোথার্মিয়া না থাকে, তাহলে এটা তোমার ঠিক করা লাগবে না, তখন তুমি এক্সালফে চলে যাবা। কথা কি ক্লিয়ার এখন? স্টপ দ্য ড্রাগ, এনি প্রবলেম কারেকশন, হাইপো কারেকশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন, এগুলো নাই তাহলে করবা না, তাহলে তখন ম্যাক্সালফে চলে আসবা। তাহলে ড্রাগ এগুলো এভাবে জানতে হবে ভাই, এটা কার্ডিওলজি ক্লাস না। ঠিক আছে? তাহলে এটা আমরা এই জন্যই বললাম, দেখেন ইনক্রিজ কিউটি ইন্টারভ্যাল, আমি এটা বলে চলে যেতে পারবো, কেউ ফাঁকির মর্মই বুঝতে পারবেন না। ম্যাক্রোলিড সেই কাজ করে, 3টে শব্দ বললে শেষ, কিন্তু এইভাবে পরে তো কোনো লাভ নাই। আপনারা যদি মানে 5টা শব্দ শিখেন, তবে আমি এতটুকু কথা বলতে পারি, এটা আমার কনফিডেন্স, আমার ফার্মা ক্লাস করার পরে ইউ উইল গেট 20 to 30 কোয়েশ্চেন ইন ইউর এক্সাম, মুখের কথা, এটা আপনি পরীক্ষার হলে পাবেন। 20-30টা কোয়েশ্চেন এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যখন সবগুলো বিষয় নিয়ে আসি, এখান থেকে কিছু কমন ইস্যু আমরা এখানে ডিসকাস করে দিই, যেগুলা আমরা খুব ভালোই আমরা আলোচনা করি। ওকে ওকে ওকে, এত সাউন্ড করতেছে কোন মাইকে? ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম কি? আমরা এটা শেষ করলাম হচ্ছে
আপনার প্রোটিন গুলা, কেমন? তাহলে প্রোটিন শেষ করার পরে প্রোটিনে আমরা বললাম দুটো ইম্পর্টেন্ট প্রোটিন, 30 এ কারা কাজ করে, টিএ টেট্রা এবং অ্যামিনোগ্লাইকোসাইড। 50 তে কারা কাজ করে, ক্লোরামফেনিকল আমরা পড়লাম, ম্যাক্রোলিড আমরা পড়লাম, ক্লিন্ডামাইসিন আমরা পড়লাম, লিনেজুরিড আমরা পড়লাম, শেষ। তাহলে আমরা শেষ করে ফেললাম সেল ওয়াল, আমরা শেষ করে ফেললাম প্রোটিন। এখন আমরা ফোকাস করব নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড গুলো যেগুলো আছে এগুলো অনেকক্ষণ আলোচনা করা যাবে, আমরা জাস্ট একটু আপনাদেরকে ফোকাস করতে চাই যে কোন ইস্যুটা আপনাকে একটু করে বেশি বেশি করে মাথায় রাখতে হবে। তাহলে আসেন এবার আমরা একটু দৌড়াবো। প্রথম কথা হচ্ছে যে এই টেরিডিন এর সাথে পাবা, ঠিক আছে, তার সাথে এরা উৎপন্ন করে ডাইহাইড্রোটেরোইক অ্যাসিড, গ্লুটামেট, ডাইহাইড্রোফোলিক অ্যাসিড, সেটা টেট্রাহাইড্রোফোলেট ফর্ম করে। তাহলে দেখেন টেরিডিন এবং পাবা থেকে আলটিমেটলি টেট্রাহাইড্রোফোলেটটা ফর্ম করে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এই টেরিডিন পাবা এইগুলো মিলিয়ে আলটিমেটলি কিন্তু আপনার টেট্রাহাইড্রোফোলেট ফর্ম করতেছে। এর মধ্যে সালফোনামাইড দিলে ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটিস ইনহিবিট হয়ে এই পাথরটা তৈরি হয় না, এবং ট্রাইমিথোপ্রিন এবং পাইরিমিথামিন দিলে ডাইহাইড্রোফোলেট রিডাকটেসটা তৈরি হয় না। আলটিমেটলি টেট্রাহাইড্রোফোলেট যখন ইনহিবিটেড হয়ে যাবে তখন ফলিক অ্যাসিড যখন ইনহিবিটেড হয়, ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড যে নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য দরকার ছিল সেই জিনিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ওকে, তাহলে এখন আমরা এটা একটু আপনাদেরকে একটু করে আলোচনা করে দিই। ওকে, এখন আপনাদের সামনে আমি হেমাটোলজির বেসিক সহ কিছু কথা বলতে চাই, 1-2 মিনিট, এর বেশি কথা বলবো না। আপনি নেটে সার্চ দিলেই এই জিনিসটা পেয়ে যাবেন, আপনি যে সেখান থেকে পিক করে নিন এখান থেকে আমার কথাটুকু। যেটা হয় সেটা হচ্ছে দেখেন টেট্রাহাইড্রোফোলেট থেকে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, সেই মিথাইল টেট্রাহাইড্রোফোলেট আবার টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হয়। ইন দ্য মিন টাইম হোমোসিস্টিন মিথিওনিন হয়ে যায়। এই মিথিওনিনটা আলটিমেটলি অ্যাডেনোসাইল মিথিওনিন এভাবে করে আলটিমেটলি এখান থেকে অ্যাডেনোসিন তৈরি করে। তাহলে অ্যাডেনোসিন দিস ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ডিএনএ, ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম। ওকে, তাহলে দেখেন এই যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি হচ্ছে, এই পদ্ধতিগুলো এখানে চলে আসতেছে অ্যাডেনোসিন তৈরি হওয়ার জন্য, ফাইন, এটা একটা ইস্যু। এখন আমরা করি কি দেখেন, খুব সুন্দর করে লিখে দিচ্ছে টেট্রাহাইড্রোফোলেট থেকে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, এটাকে ইনহিবিট করে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেস। খুব ভালো করে খেয়াল করে দেখেন, হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি করে 5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়, সেটা ডিএনএ সিনথেসিসে ভূমিকা পালন করে। আরো ভালো করে খেয়াল করে দেখবেন এই অংশটুকুর মধ্যে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট সে কনভার্ট হয় টেট্রাহাইড্রোফোলেট। এটা কোত্থেকে পাই দেখেন, ফলিক অ্যাসিড আমরা খাই, ডাইহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলেট, মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট, আবার মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। ইন দ্য মিন টাইম এখান থেকে থাইমিডিন তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, আপনি এখানে বেশি মুখস্থ করার আপনার দরকার নেই, শুধু আপনি এতটুকুই মুখস্থ করেন যে এই ফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফোলেট, ভিটামিন বি12 এই ইস্যুগুলোর সাথে ডিএনএ সিনথেসিসের একটা ভূমিকা অনবদ্য। আরো অনেকগুলো ছবি আছে এরকম, আরোগুলো ডিসকাস করা যাবে, আমরা এদিকে আর না যাই। আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আমাদের এইখানের মধ্যে, তাহলে এটা আমাদের শরীরের মধ্যে যেমন সত্য, ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে এটা সত্য। টেট্রাহাইড্রোফোলেট যে তৈরি হচ্ছে এটাকে ইনহিবিট করে সালফোনামাইড ইনহিবিট ইন দিস পজিশন, ট্রাইমিথোপ্রিন এবং পাইরিমিথামিন ইন দিস পজিশন। তাহলে এই দুই পজিশন আলটিমেটলি কি হলো, আলটিমেটলি টেট্রাহাইড্রোফোলেট ফলিক অ্যাসিড যে তৈরি হওয়ার কথা সেটা হইলো না। এইভাবেই তার ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করার মাধ্যমে, যেটা পড়েছি ইনহিবিটরস অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, আশা করি এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারছি। এই নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এইভাবে ইনহিবিটর হচ্ছে যেভাবে আমরা আপনাদেরকে আগে পড়ায় আসছি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এখানের মধ্যে আপনি ভিটামিন বি12 এর কথা জানেন, এই জন্য ভিটামিন বি12 এর কথা, ভিটামিন বি6 এর কথা, তারপর এখানে যে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করে সেগুলোর কথা আপনাকে জানতে হবে। ওকে, এখন এই যে ট্রাইমিথোপ্রিন সেটা কোথায় কোথায় ইউজ করি, আমরা ইউজ করি নকার্ডিয়া, লিস্টেরিয়া, গ্রাম নেগেটিভ কিছু ইনফেকশন আমরা ইউজ করতে পারি, গ্রাম পজিটিভ কিছু ইনফেকশন ওগুলো আমরা ইউজ করে থাকি, স্ট্যাফ, হ্যাঁ, এমআরএস এর মধ্যে আমরা সামটাইম ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর আসেন ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে এটা কি কি কাজ করে এটা আপনারা জানেন। সাইড এফেক্টের মধ্যে আমরা বলবো হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, সালফার কন্টেনিং ড্রাগ, অথবা কি, অথবা হচ্ছে যে আপনার যে হেমোলাইসিস ইন দা G6 স্পিড ডেফিসিয়েন্সি, ফটোটক্সিসিটি, ঠিক আছে, এগুলা বেসিক্যালি সে করে থাকে।
ওকে, তাহলে আমরা এই ব্যাপারটুকু আপনাদের সামনে এতটুকু আলোচনা করলাম। ট্রাইমিথোপ্রিম অর দা পাইরিমিথামিন, ট্রাইমিথোপ্রিম অর দা পাইরিমিথামিন, এটা বোন ম্যারো সাপ্রেশন করে থাকে। তারপর এখন চলে আসেন কুইনোলিন গ্রুপের মধ্যে। কুইনোলিনটা কি সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, আদার যে ফ্লক্সাসিন গ্রুপগুলো আছে সেগুলা, এদের কাজ কি? টপোআইসোমারেজ নামে কিছু এনজাইম আছে, সেগুলোকে তারা ইনহিবিট করে। মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ড্রাগের মেকানিজম অ্যাকশন কিন্তু পরীক্ষায় আসে। এই যে টপোআইসোমারেজ 4 ইনহিবিটর, 2 ইনহিবিটর, এগুলো পরীক্ষায় আসছে। ওকে, কোথায় কোথায় দিয়ে আমরা ইউটিআই, এসটিডি, হ্যাঁ, স্কিন সফট টিস্যু ইনফেকশন, ডায়রিয়ার মধ্যে আমরা সামটাইমস করি সিপ্রোফ্লক্সাসিন, সালমোনেলা ইকোলাই কম্পাইলো। তারপর হচ্ছে ড্রাগ রেসিস্ট্যান্ট নিউমোকক্কাল লেভোফ্লক্সাসিন, এটিপিক্যাল নিউমোনিতে আমরা সামটাইম ইউজ করি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ডাইভ্যালেন্ট যে আয়ন গুলো আছে, আয়রন, ক্যালসিয়াম, টেট্রাসাইক্লিনের মতো, এগুলো ইম্পায়ার্ড দেয়ার অ্যাবজর্পশন, এলিমিনেটেড মেইনলি বাই দ্য কিডনি, রিডিউসড ডোজ ইন দ্য রেনাল ডিসফাংশন। এরা করে কি সিপ্রো দিয়ে, কুইনোলিন দিয়ে টেন্ডনে পেইন, টেন্ডিনাইটিস, এবং সামটাইম যে টেন্ডন আছে সেই টেন্ডন রাপচার হতে পারে। আপনি হাঁটতেছেন, হঠাৎ করে টেন্ডন ছিঁড়ে গেছে আপনার, একিলিস টেন্ডন, ফটোটক্সিসিটি, র্যাশ, এগুলো তারা করতে পারে। সিএনএস ইফেক্ট যেমন ইনসমনিয়া, ডিজিনেস, এসব তারা আপনার সামনে করতে পারে। তারপরে কি, দে ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি ইন দ্য চিলড্রেন। ইনহিবিশন অফ দ্য কন্ড্রোজেনেসিস। এখন আপনাদের সামনে একটা কথা বলবো, আরো দুই একটা কথাবার্তা বলবো, এর মধ্যে অন্যতম হচ্ছে তারা আরো কিছু কাজ করে সাইড এফেক্টের মধ্যে। ডিক্রিজ থ্রেশহোল্ড অফ দ্য এপিলেপসি, এরা প্রলং কিউটি করে। P450 ইনহিবিটর, ম্যাক্রোলিডস এর মতো, এরা কোলেস্টেটিক জন্ডিস করে থাকে। এগুলো আমরা আপনাদের সামনে আগে আলোচনা করে আসছি। কোলেস্টেটিক জন্ডিস, P450 ইনহিবিটর, তারপর হচ্ছে যে প্রলং কিউটি, ডিক্রিজ এপিলেপসি, সিজার থ্রেশহোল্ড। ডিক্রিজ এপিলেপসি না, এপিলেপসিটাকে বাড়ায় বাই রিডিউসিং দ্য সিজার থ্রেশহোল্ড। ওকে, এটা ছাড়া আরেকটা বক্স একটু আমাদেরকে জানা লাগবে। কি বক্স এটা? এই বক্সটা খুব ইম্পর্টেন্ট ফর ইচ এন্ড এভরি এক্সাম। ঠিক আছে, আমরা একটু যেহেতু ইম্পর্টেন্ট ইস্যু, আমরা একটু ভালো মতো পড়ি। ইম্পর্টেন্ট ইস্যুগুলো আমরা আলাদা একটা বক্স করলাম, একটা হোয়াইট বক্স। এই হোয়াইট বক্সে আমরা আপনাদের সামনে আলোচনা করব প্রেগন্যান্সিতে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আমাকে কি কেউ বলতে পারবেন প্রেগন্যান্সিতে কিছু ড্রাগ সেফ না? এনিওয়ান? This is also another important dead box. এই বক্সের মধ্যে এটাকে আমরা একটু সাজাই দিব, ডিজাইন করে দিলাম, এটাকে আমরা একটু ডিজাইন করে দিলাম। প্রেগন্যান্সি নট সেফ, এই ড্রাগগুলো আমরা প্রেগন্যান্সিতে দিতে পারবো না। দিস অ্যান্টিবায়োটিক আর নট প্রেগন্যান্সি সেফ। এক নম্বর আসেন টেট্রাসাইক্লিন, ট্রাইমিথোপ্রিম। এস দিয়ে হচ্ছে সালফার কন্টেনিং বা সালফোনামাইড বা আদার যে ড্রাগগুলো আছে সেগুলা। এ দিয়ে অ্যামাইনো গ্লাইকোসাইড। এফ দিয়ে হচ্ছে যে ফ্লুরোকুইনোলনস। এফ দিয়ে ফ্লুকোনাজল, এটা একটা অ্যান্টিফাঙ্গাল, যদি এখানে আপনি জাস্ট আলোচনার সুবিধার জন্য। ও মানে সি, সামটাইম এটাকে আমরা বলবো ক্লোরামফেনিকল, অথবা সামটাইম এটাকে সি ধরলে আপনি সিপ্রো বলতে পারেন, যদিও ফ্লুরোকুইনোলের মধ্যে সিপ্রোফ্লক্সাসিনটা চলে আসছে। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এটাই যে ক্লোরামফেনিকল, সিপ্রো, টেট্রা, ট্রাইমিথোপ্রিম, সালফোনামাইড, সালফার কন্টেনিং ময়েটি, অ্যামিনো গ্লাইকোসাইড, ফ্লুরোকুইনোলন, দে আর নট সেফ ইন প্রেগন্যান্সি। সো যেগুলো প্রেগন্যান্সি সেফ না সেগুলো আপনি দিতে পারবেন না। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? একটু করে বলেন আগে। ক্লিয়ার ক্লিয়ার, একদম ক্লিয়ার? এই বক্সটা ক্রিস্টাল ক্লিয়ার। very important. They are not safe in pregnancy. These antibiotics should not be given. মুখস্থ ঠাড়া করার দরকার নাই, একটু বুঝে শুনে মুখস্থ টেকনিক্যালি করলে হয়ে যায়। তাহলে এই অ্যান্টিবায়োটিক গুলা কি? অ্যান্টিবায়োটিক নট সেফ, এন মানে নেই, তাহলে কি আছে? ও টি সিপ্রোক্লোরাম, টি টেট্রাট্রাইমিথো, খবরদার দেওয়া যাবে না।
সালফোনামাইড সালফার কন্টেন্ট খবরদার দেয়া যাবে না, অ্যামাইনো গ্লাইকোসাইড খবরদার দেয়া যাবে না, ফ্লোরোকুইনোন দেয়া যাবে না, তারপর হচ্ছে ফ্লুকোনাজল দেয়া যাবে না, বাকিগুলা দেয়া যাবে। তাহলে আমরা যে ইউটিআই ট্রিটমেন্টে ট্রাইমিথোক্রিম সালফোনামাইড আমরা দিব কি দিব না? দিব না, দিব না। টেট্রাসাইক্লিন ট্রিটমেন্টে আমরা দিব না, অ্যামিনো গ্লাইকোসাইড আমরা দিব না, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ইন কেস অফ ইউটিআই আমরা দিব না। ফিমেল পেশেন্ট আমাদের কাছে আসে চুলকানি খাওয়াজানি নিয়ে, ফ্লুকোনাজল আমরা দিব না। না। এই ক্লিয়ার? তাহলে এই নট সেফ অ্যান্টিবায়োটিক ইজ 5 স্টার। মজার বিষয় হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন এফসিপিএস, এমআরসিপি, ইউএসএমএলই, আল্লাহর দুনিয়ায় যত কেরা লাগে, বলে না আল্লাহর খেরা লাগে, তোর লেগে কইতেছি জান জীবন সব দিতে রাজি আছি, কিন্তু নট সেফ অ্যান্টিবায়োটিক দিতে রাজি নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মহাকালে চিনি নিল আমার কীর্তি। তাহলে ফার্মাকোকাইনেটিক্স চলে গেল, সাইড এফেক্ট গুলো আমরা পড়ে ফেললাম, এক্সট্রা কয়েকটা সাইড এফেক্ট বলেছি। প্রলং কিউটি, P450 ইনহিবিটর, কোলেস্টেসিসের যে কাজগুলো করে মনে হচ্ছে ম্যাক্রোলিডস এর মতোই কিছু কাজ, এগুলো আমরা এখানে পড়লাম। এনি কোয়েরিজ স্যার? এনি ম্যাডাম, এনিওয়ান হ্যাভ এনি কোয়েরিজ স্যার? এনি কোয়েরি? আই হোপ নো। ফ্লুক্লোক্সাসিলিন এর অল্টারনেট আমরা ক্লিন্ডামাইসিন দিব না কাজ না করলে। কোথায় দিবা? মানে ফ্লুক্লোক্সাসিলিন নন স্পেসিফিক কোশ্চেন। ফ্লুক্লোক্সাসিলিন কাজ না করলে আমরা ক্লিন্ডামাইসিন দিব, কোথায় দিবা? কোথায় দিবা? মানে কোথাও অ্যালার্জি, অ্যালার্জি। ফ্লুক্লোক্সাসিলিনটা কি? এটা তো পেনিসিলিন। তাহলে তুমি কোথায় কি বলতেছো? এই ভুলটা আমরা মানে ওইটাই কুইনোলিন মনে করতাম, ফ্লুক্লক্স, সিপ্রো। ফ্লুক্লক্স মানে আমরা মনে করতাম কুইনোলিন, না। ঠিক আছে, এটা হচ্ছে সেল ওয়ালের। না, ওইটাই বললাম, ওই কোশ্চেনটা ওইটাই জানা ছিল। তাহলে ও যদি ফ্লুক্লোক্সাসিলিন কাজ না করে তখন ক্লিন্ডামাইসিন দিতে পারো ক্ষেত্র বিশেষ। আচ্ছা, ওইটাই। ওকে, ওটা হচ্ছে যে মানে যেগুলো সফট টিস্যু ইনফেকশন, যেগুলো খুব নেগলেক্টেড বা নোংরা, সেগুলোতে আমরা ইউজুয়ালি এই ক্লিন্ডামাইসিনটা দিতে বলি। ওকে, আরো কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে, অসংখ্য এরকম আছে অনেকগুলা। ঠিক আছে, ডেপ্টোমাইসিন, মেট্রো কোথায় দেয়া হয় না? মেট্রো দিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মেট্রো মুখে দিলে ডাইসালফিরাম লাইক অ্যাক্টিভিটি হয়। তাহলে এই যে মেট্রো আমরা এটা কি? এটা হচ্ছে ডিএনএটাকে আলটিমেটলি ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। আমরা জানি যে মোটামুটি জিআরডিএ, অ্যান্টামিবিয়া, ট্রাইকোমোনাস, গার্ডনেলা, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ট্রিপল থেরাপির মধ্যে মোয়া, যারা গরিবের। এরপর হচ্ছে যে এটা যখন মুখে আমরা দিই তখন হচ্ছে ডাইসালফিরাম লাইক অ্যাক্টিভিটি, হেডেক, মেটালিক সেন্সেশন, পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য ইমান টিবি, আইসোনিয়াজেট, মেট্রো, তারপরে ইমিউডারন, নাইট্রোফিরানটোয়েন, টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং ভিনক্রিস্টিন, ব্লাস্টিন, এগুলো ইউজুয়ালি মেট্রোনিডাজোলের সাথে আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, মুভ অন। দ্য অ্যান্টিটিউবারকুলার ড্রাগ সব জায়গার মধ্যে লাগবে, এটা আপনারা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। এখানে আমি জাস্ট পয়েন্ট আউট করে দিব, আইসোনিয়াজেডের কয়েকটা কথা দরকার। ইনহিবিট মাইক্রোনিক অ্যাসিড সিনথেসিস, এটা দরকার। হাই লেভেল রেজিস্ট্যান্স ডিলিশন ইন দ্য ক্যাট। সাইড এফেক্টের মধ্যে পেরিফেরাল নিউরাইটিস। ঠিক আছে, আমরা B6 দিই। এটা আমরা এসিটাইলেট আর স্ট্যাটাস নিয়ে দুটো কথা বলেছিলাম। পেরিফেরাল নিউরোপ্যাথি করে একটা স্লো এসিটাইলেশন হলে, আবার র্যাপিড এসিটাইলেশন হলে হেপাটাইটিস করে। এটা আমরা এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আইসোনিয়াজাইড এনজাইম ইনহিবিটর, রিফাম্পিসিন এনজাইম ইনডিউসার, এরা সবাই অলমোস্ট হেপাটাইটিস করতে পারে কম বেশি। আর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনটা এনজাইম ইনহিবিটর, কোনটা ইনডিউসার। আইসোনিয়াজাইড এনআই ইনহিবিটর, রিফাম্পিসিন ইনডিউসার গেল। এটা ইথাম্বিউটিল আমরা বলেছিলাম, এটা ভিজুয়াল অ্যাকুইটি, রেড গ্রিন ডিসক্রিমিনেশনের সমস্যা করে এবং আইএফ সে প্রবলেম করবে, রেট্রোভালভার নিউরাইটিস করবে। এটা একটি ব্যাকটেরিয়াস্ট্যাটিক ড্রাগ, ইথামবিউটল, থামাইবিউটল। আইএ সে হচ্ছে রেড গ্রিন ডিসক্রিমিনেশন, থাম ব্যাকটেরিয়াস্ট্যাটিক ড্রাগ, বিউটল রেট্রোভালভার নিউরাইটিস। Pyrazinamide, very important drug for the hepatitis. This is not used in the CLD. ঠিক আছে, CLD তে আমরা ইউজুয়ালি এটা দিতে চাই না।
ওকে, তো সিএলডি তে আমরা যেটা বলি এটা হচ্ছে যে সি এবং হি থেরাপি দেয়, সি SHE, স্ট্রেপ্টোমাইসিন বা এগুলো থাকলে দিবেন, এইচ আইসোনিয়াজেড আপনি দিবেন, ইথামবিউটিল আপনি দিতে পারেন, ঠিক আছে। সি এবং 10 হি, 2 মাসের জন্য সি, 10 মাসের জন্য হি, ঠিক আছে, এগুলো আমরা ইউজুয়ালি এভাবে দিয়ে থাকি। তাহলে এখন চলে আসেন স্ট্রেপ্টোমাইসিন, কথাবার্তা আমরা বলেছি সেটা অ্যামাইনো গ্লাইকোসাইড, তবে এটা দিলেই ডেফনেস, ভেস্টিবুলার ডিসফাংশন, নেফ্রোটক্সিসিটি সে করে থাকে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ অনেকগুলো কথাবার্তা লেখা আছে। অ্যান্টিফাঙ্গালের মধ্যে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে স্কোয়ালিন, স্কোয়ালিন ইপোক্সাইড ইনহিবিটর, টার্বিনাফিন আমরা ইউজ করি। স্কোয়ালিন ইপোক্সাইড দেয়া ল্যান্সোস্টেরল করে বা ল্যানোস্টেরল করে, এখান থেকে আর্গোস্টেরল এটাকে ইনহিবিট করে। অলকোনাজল গুলা, ফ্লোকোনাজল, কিটোকোনাজল, মাইকোনাজল, ভরিকোনাজল, ইট্রাকোনাজল। এরপরে কাশফোফানজিন, মাইকোফানজিন, আমার এক বান্ধবী ছিল কাশফিয়া, সে সেল ওয়াল ইনহিবিটর, এটার নাম মনে রাখতে পারছিল না, তাই বললাম যে কাশফোফানজিন, মাইকোফানজিন, তাহলে কাশফোফানজিন, মাইকোফানজিন দি সেল ওয়াল সিনথেস ইনহিবিটর। এরপর হচ্ছে আর্গোস্টেরল, এখানে কাজ করে কি এম্ফোটেরিসিন বি, নিউক্লিক অ্যাসিড সিনথেস ইনহিবিটর কাজ করে 5-ফ্লোসাইটোসিন। তো এখানে আরো অনেকগুলো ড্রাগ আছে, পলিইন, এম্ফোটেরিসিন বি, নিস্টেটিন, এগুলো একটু করে আপনারা পড়ে নিন। অ্যাজলস গ্রুপ, অ্যাজলস গ্রুপ এটা অ্যাকচুয়ালি ফাঙ্গিসিডাল, এটাও ফ্লুকোনাজল যেগুলো আছে এগুলো এনজাইমের সাথে ইন্টারফেয়ার করতে পারে। তো এর অনেকগুলো টাইপ আছে, কেটোকোনাজল, ফ্লোকোনাজল, ইট্রাকোনাজল, বরিকোনাজল, একটু ভাই পড়ে নিন, এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, আবার যখন আসবে তখন আপনি লেস ইম্পর্টেন্ট সেটাও বলতে পারবেন না। এগুলো আমরা ইউজুয়ালি ওরালি দিয়ে থাকি ইফেক্টিভলি। অ্যাবজর্পশন অফ দ্য কেটোকোনাজল রিডিউস বাই দ্য অ্যান্টাসিড, অ্যাবজর্পশন অফ দ্য ইট্রাকোনাজল ইনক্রিজ বাই দ্য ফুড। They usually inhibit P450 enzyme. Inhibit P450 enzyme. তাহলে এই যে আমরা যেটা দিচ্ছি, only fluconazole penetrate into the CSF, তার মেনিঞ্জিয়াল ইনফেকশনের জন্য সামটাইম এটা আমরা ইউজ করতে পারি। কিটোকোনাজল এবং ইট্রাকোনাজল এরা ইউজুয়ালি লিভার দিয়ে মেটাবলাইজ হয়, হেপাটিক P450 সিস্টেমটাকে ইনহিবিট করতে পারে। লিভার ফাংশন টেস্ট এটা আমাদের একটু করে রাখা উচিত যখনই আমরা এই কিটোকোনাজল বা অ্যাজল গ্রুপের অ্যান্টিফাঙ্গাল গুলো আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। ওকে, হেপাটাইটিস ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। এখন আসেন আরো কিছু অ্যান্টিফাঙ্গাল আছে, এটা আপনি পড়ে নিলে হবে। টার্বিনাফিন ইজ কমনলি ইউজুয়ালি ইউজ ইন লটস অফ ইনফেকশন, সুপারফিশিয়াল ইনফেকশন গুলোতে টার্বিনাফিন ক্রিম ইউজ করা হয়। এরপরে সাইড এফেক্টের মধ্যে এটা হেপাটোটক্সিসিটি করতে পারে, যার জন্য লিভার ফাংশন টেস্ট মনে রাখবেন। অ্যান্টিফাঙ্গাল কমনলি লিভার ফাংশন টেস্ট একটু করে দেখা উচিত। ওকে, অ্যান্টিভাইরাল এজেন্ট। তো অ্যান্টিভাইরাল এজেন্ট গুলোর মধ্যে অনেকগুলা ইম্পর্টেন্ট ড্রাগ আমাদের জন্য আসবে। একটা হচ্ছে যে আমরা জানি অ্যান্টিভাইরাল গুলো কেমনে কাজ করে। প্রথমে ভাইরাস কেমনে কাজ করে, একটা ভাইরাস সে হচ্ছে যে একটা সেলের মধ্যে ঢুকবে, পেনিট্রেশন করবে, তারপরে কাপড় চোপড় খুলে ফেলবে, আনকোটিং। এরপরে কাপড় চোপড় খুলে এর যে ডিএনএ পার্টিকেল গুলো আছে অথবা আরএনএ পার্টিকেল গুলো আছে সেগুলাকে সিনথেসিস করে নিউক্লিক অ্যাসিডের সাথে লাগাই দিবে, ওই সেল দিয়ে তার কিছু প্রোটিন বানাবে। পরবর্তীতে ভাইরাসটা আলটিমেটলি বের হয়ে যাবে। ভাইরাসের রেপ্লিকেট করার কোনো ক্ষমতা নেই নিজে নিজে, কিন্তু ভাইরাস রেপ্লিকেট করে হোস্ট সেলকে ধরে অথবা ব্যাকটেরিয়াকে ধরে। যেই ভাইরাস ব্যাকটেরিয়াকে ধরে এটাকে আমরা বলি ট্রিটোফাস ব্যাকটেরিয়া, আমরা ছোটবেলায় পড়েছিলাম। কিন্তু সেল আমাদেরকে যখন ধরবে এই ভাইরাস, তখন তারা আমাদের শরীরে নানা রকম ম্যানিফেস্টেশন করতে পারে। যেমন বর্তমানে কোভিড ভাইরাস, HIV ভাইরাস, তারা আমাদের সেলকে ধরে নানা রকম প্রবলেম করে থাকে। এখন এই যে আমরা অ্যান্টিভাইরাল গুলো ইউজ করি, এর মধ্যে ভাইরাল পেনিট্রেশন অথবা আনকোডিংটাকে ইনহিবিট করে অ্যামান্টিডিন, এনফিবার্টার, এগুলা। তারপরে ভাইরাল ডিএনএ পলিমারেজ অ্যাসাইক্লোভির, ফসফানেট গ্যানসাইক্লোভির। ভাইরাল আরএনএ পলিমারেজটা ইনহিবিট করে ফসফানেট ইভাবারিন। ভাইরাল রিভার্স ট্রান্সক্রিপ্টেজটাকে ইনহিবিট করা হচ্ছে জিরোবুডিন, ডাইডেনোসিন, লেমিবুডিন, যেটা আমরা ইউজুয়ালি HIV এর ক্ষেত্রে দিই। তারপর হচ্ছে যে ভাইরাল স্পার্টেড প্রোটিয়েজকে ইনহিবিট করতে পারে ইন্ডিনাবির, রিটোনাবির, সেকুইনাবির, আবির যেগুলা সেগুলা। তারপরে ইনহিবিট দা ভাইরাল নিউরোঅ্যামাইনিডেজ, এটা ইউজুয়ালি আমরা জানামাবির, ওসেলটামিবির, এগুলো ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি। তার মধ্যে অ্যাসাইক্লোভির নিয়ে আপনাকে কয়েকটা কথা জানতেই হবে। অ্যাসাইক্লোভির যে কাজটা করে সেটা হচ্ছে থাইমিডিন কাইনেজ যেটা আছে, ঠিক আছে, এটাকে আলটিমেটলি সে কাজটা করে, ঠিক আছে, থাইমিডিন কাইনেজ। ওকে, তাহলে মনো
phosphorylated by viral thymidine kinase, then further bioactivated by the host cell kinases to the ট্রাইফসফেটেস। অত সহজ কথায় কি সে কি এটা হচ্ছে যে ফসফোরাইলেটেড বাই দা ভাইরাসের থায়ামিডিন কাইনেজ দিয়ে ফসফোরাইলেট হয়। তো অ্যাসাইক্লোবির যেটা করে, অ্যাসাইক্লোবির ট্রাইফসফেট এটা ফর্ম করে তখন ভাইরাল ডিএনএ পলিমারেজ যেটা আছে সেটাকে সে ইনহিবিট করে। রেজিস্ট্যান্স পসিবিলিটি ডিউ টু চেঞ্জ ইন দ্য ডিএনএ পলিমারেজ, more than 50% of the herpes simplex virus এটা ইউজুয়ালি রেজিস্ট্যান্ট টু দা অ্যাসাইক্লোবির। ওকে, এখন আসেন আমরা এই অ্যাসাইক্লোবির যেটা আছে সেটা ইউজুয়ালি আমরা হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস, এটার আবার টপিক্যাল ফর্ম, ওরাল ফর্ম, আইভি ফর্ম, নানা রকম ফর্মে পাওয়া যায়। কিছু সাইড এফেক্ট আমরা ইউজুয়ালি এর মধ্যে পাই। এক নম্বর হচ্ছে যে মাইনর উইথ দ্য ওরাল ইউজ, আইভি দিলে বেশি প্রবলেম হয়। অ্যাসাইক্লোবির সবচেয়ে বড় যেটা প্রবলেম করে সে হচ্ছে এই যে অ্যাসাইক্লোবির এরা ইউজুয়ালি ক্রিস্টাল ফর্ম করে, এই ক্রিস্টালগুলো রেনাল টিউবিউলে জমে আলটিমেটলি নেফ্রোটক্সিসিটি করতে পারে, তাহলে ক্রিস্টাল ইউরিয়া করে। এই জন্য যখন আপনি অ্যাসাইক্লোবির দিবেন বেশি বেশি পরিমাণে হাইড্রেশন করে নিতে হবে। এবং একটা পেশেন্ট ধরেন অ্যাসাইক্লোবির স্টার্ট করা হলো, তারপর এই পেশেন্টটার একেআই ডেভেলপ করলো, মনে রাখেন এটা এই যে অ্যাসাইক্লোবির দিয়ে কোনো ক্রিস্টাল ইউরিয়া হলো কিনা সেটা মাথায় রাখা উচিত। নিউরোটক্সিসিটি এটা এজিটেশন, হেডেক, কনফিউশন এগুলো নিয়ে আসতে পারে। আবার হেপাটাইটিস এসে করতে পারে। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অ্যাসাইক্লোবির ক্রিস্টাল ইউরিয়া করতে পারে। নট অনলি অ্যাসাইক্লোবির বাট অলসো আরো 3টা এই ক্রিস্টাল ইউরিয়া করতে পারে, আরো 3টা এই ক্রিস্টাল ইউরিয়া করতে পারে। 1 অ্যাসাইক্লোভির, 2 ইনডিনাভির, 3 গ্যানসাইক্লোভির। এরা আমাদেরকে ক্রিস্টাল ইউরিয়া করতে পারে। এজন্য আমরা যখন ক্রিস্টাল ইউরিয়া যখন করব, মানে ক্রিস্টাল ইউরিয়া প্রিভেনশন করার জন্য এদেরকে আমাদেরকে অবশ্যই ফুল হাইড্রেশন করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কথা। এজন্য আপনি যখন অ্যাসাইক্লোবির স্টার্ট করবেন একটা একেআই ডেভেলপ করলে যে কোশ্চেনটা আপনাদেরকে বললাম, যে সিনারিওটা বললাম সেটা কিন্তু কোশ্চেন। গ্যানসাইক্লোভির এটা ইউজুয়ালি বেসিক্যালি আমরা ইউজ করি সিমিলার টু দ্য অ্যাসাইক্লোভির, বেসিক্যালি ইউজ করি আমরা সাইটোমেগালো ভাইরাসের এবং হার্পেস সিমপ্লেক্সের ট্রিটমেন্টে। তবে মাথায় রাখবেন এটার কিছু স্পেশাল ইন্ডিকেশন আছে, ঠিক আছে? এর মধ্যে আমরা বলতে পারি কি সিএমবি কোলাইটিস এটা একটা ইস্যু। আর ক্লিনিক্যাল ইউজ এটা ছাড়াও সিএমবি ছাড়াও ভেরিসেলা জোস্টার, হার্পেস সিমপ্লেক্স আমরা ইউজ করে থাকি। সাইড এফেক্টের মধ্যে কি লিউকোপিনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, মিউকোসাইটিস, ফিভার, র্যাশ, ক্রিস্টাল ইউরিয়া করে। আলটিমেটলি এটার জন্য হাইড্রেশনটা মেইনটেইন করতে হয়। সিজার করতে পারে, খিঁচুনি করতে পারে ইন দ্য ওভারডোজ। ফসকারনেট সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিসে আমরা ইউজ করে থাকি, কোশ্চেনে পরীক্ষা আসছে এটা। এবং এটা আইডেন্টিক্যাল টু দ্য গ্যানসাইক্লোভির, এখানে আমরা গ্যানসাইক্লোভির যেখানে যেখানে দিয়েছিলাম সেখানে আমরা ইউজ করতে পারি। বেশিরভাগ সময় এটা ইউজ করা হয় সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিসের ক্ষেত্রে। ওকে, তো এর কিছু সাইড এফেক্ট আছে, সে হচ্ছে যে আমরা এটা দিয়ে মনে রাখতে পারি কি যে হাইপোম্যাগনেসিয়াম, সে ম্যাগনেসিয়ামটাকে কমায়। 2 নাম্বার সে হচ্ছে খিঁচুনি করতে পারে। 3 নাম্বার সে হচ্ছে যে ক্যালসিয়ামটাকে কমায় দেয়। ফসকার নেট দিয়ে হচ্ছে নেফ্রোটক্সিক। তাহলে ফসকার নেট দিয়ে আমরা হাইপোম্যাগনেসিয়াম, সিজার, ক্যালসিয়ামটাকে রিডিউস করে ফেলে এবং নেফ্রোটক্সিসিটি, এটা হচ্ছে ফসকার নেট। তাহলে ফসকার নেটের সাইড এফেক্ট গুলো এখানে চলে আসবে, হাইপোম্যাগনেসিয়ামিয়া, সিজার, ক্যালসিয়াম রিডাকশন এবং হচ্ছে যে আপনার নেফ্রোটক্সিসিটি করতে পারে। ওকে, এবার আসেন এইচআইভি চিকিৎসা। তো ট্রিটমেন্ট অফ এইচআইভি এটা আপনি পড়ে নেবেন কোত্থেকে? এটা আপনি পড়ে নেবেন হচ্ছে যে আপনি যখন ইনফেকশাস ডিজিজ পড়বেন সেখান থেকে আপনি পড়ে নেবেন। আচ্ছা বলেন তো, এইচআইভি চিকিৎসা স্টার্ট করার জন্য কতটুকু আপনার হচ্ছে যে CD4 কাউন্ট থাকতে হয় বা কতর কম হলে আপনি স্টার্ট করবেন? 500 কম হলে। এনিওয়ান? 500 কম হলে। মুরাদ, আপু, অন্য কেউ? 200 হ্যাঁ 200 200। আর কেউ?
আপনারা যদি মাগরাবি খুলেন তাহলে এখানে লেখা আছে হচ্ছে যে 300। দিস ইজ টোটালি রং। বর্তমানে ট্রিটমেন্ট অফ এইচআইভি নট ডিপেন্ড আপন দ্য CD4 কাউন্ট। একটা পেশেন্টের এইচআইভি পজিটিভ হলেই ভাইরাল লোড থাকলে তাকে অ্যান্টিভাইরাল স্টার্ট করতে হবে ইররেসপেক্টিভ অফ CD4 কাউন্ট। আগে CD4 কাউন্ট 300 এর কম হলে কেবলমাত্র তখনই অ্যান্টি এইচআইভি যে ট্রিটমেন্ট গুলো সেগুলো দেওয়া হতো, বর্তমানে সেটা দেওয়া হয় না। দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষা আসছে। আমি যেভাবে কোয়েশ্চেন করেছি ঠিক সেভাবে পরীক্ষার হলে আসছে। CD4 কাউন্ট 700, ইউ উইল স্টার্ট অ্যান্টি রেট্রোভাইরাল অর নট? উত্তর হবে ইয়েস। আপনার বইগুলো দেখবেন যে এখানে লেখা আছে 300, এটা ভুল, এটা লেটেস্ট গাইডলাইনে সেটা চলে গেছে। তাহলে when to start antiretroviral? Before to start antiretroviral, we focus toward the CD4 count previously. Now we do not focus toward the CD4 count. Very important. আমরা antiretroviral therapy ক্ষেত্রে 2 NRTI, 1 NNRTI or PI ইউজ করি। কি ভাই, এটা তো দেখি আপনি আমাদের হুজুর, সম্মানিত হুজুর কাজী ইব্রাহিমের মতো একটা ভ্যাকসিনের ফর্মুলা দিয়ে দিলেন। জি, এই ভ্যাকসিনের ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে যে 2টা আপনাকে NRTA দিতে হবে, প্লাস একটা প্রোটিজ ইনহিবিটর অথবা একটা NNRTI। তার মানে কি 3টা একসাথে দিব আমরা এখানে। তাহলে এই গ্রুপ থেকে 2টা, এই গ্রুপ অথবা নিচে আছে কি প্রোটিজ ইনহিবিটর গ্রুপ, ঠিক আছে? নিচে গ্রুপ থেকে একটা। ওকে, এই 3টে ইউজুয়ালি আমরা ট্রিটমেন্ট ইউজ করি। তাহলে এখন কোনটা কি কি এটা আপনাকে জানতে হবে। অ্যান্টি রেট্রোভাইরাল এইচআইভির প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট মুখস্থ করতে হবে। এখানে শিখে দেওয়ার কোনো কিছু নাই। আপনি যদি NNRTI হয় ওষুধগুলোর নাম কি, সাইড এফেক্ট কি, NNRTI হলে ওষুধগুলোর নাম কি, সাইড এফেক্ট কি, মুখস্থ করে ফেলতে হবে। NNRTI এর মধ্যে হচ্ছে জিডুবুডিন, ডাইডোনোসিন, লেমিবুডিন। প্রোটিয়েজ ইনহিবিটর মধ্যে ইন্ডিনাভির, রেটিনাভির, সেকুনাভির, লোপানেভির। ইন্ডিনাভির ক্রিস্টাল ইউরিয়া করে আমরা আগেই পড়ে আসছি। ইন্ডিনাভির, গ্যানসাইক্লোভির, অ্যাসাইক্লোভির। ঠিক আছে, তাহলে এই 3টা আমাদেরকে মাথায় রাখা লাগবে। প্রোটিয়েজ ইনহিবিটর, মেকানিজম অফ অ্যাকশন, ক্লিনিক্যাল ইউজ, সাইড এফেক্টের মধ্যে ক্রিস্টাল ইউরিয়া করতে পারে। রিটুনাভির এটা হচ্ছে P450, যেটা সেটাকে ইনহিবিট করে। আপনাদের যদি মনে থাকে আমি আপনাদেরকে P450 অল ইন্ডিউসার পড়িয়েছিলাম। একটু রিক্যাপ করে আমার সাথে সাথে বলেছিলাম অল অ্যান্টিএপিলেপটিক ড্রাগ এক্সেপ্ট ড্যাপাকিন অথবা সোডিয়াম ভ্যালপ্রয়েট। 2, একটি অ্যান্টিটিবি রিফাম্পিসিন, একটি অ্যান্টিফাঙ্গাল গ্রিসোফালভিন, একটি অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, সেটা কি টেট্রাসাইক্লিন। এরপর বলেছিলাম ক্রনিক স্মোকার, ক্রনিক অ্যালকোহল, একটি অ্যান্টিম্যালেরিয়াল কুইনাইন। এই বিষয়গুলো হচ্ছে এনজাইম ইনডিউসার এবং সেন্ট জন ওটস এনজাইম ইনডিউসার। এগুলো ছাড়া মোটামুটি বাকি সব ইনহিবিটরস। ওকে, এনটিটিবি অবশ্য একটা আছে রিফাম্পিসিন। তাহলে গেল এগুলা। ইন্টিগ্রেজ ইনহিবিটর করতে পারে, ফিউশন ইনহিবিটর করতে পারে। মোটামুটি সহজ কথা হচ্ছে ভাই, আপনাকে এইচআইভির যতগুলো কথা আছে সব মুখস্থ করতে হবে। জিডুবুডিন নিয়ে কয়েকটা কথা, হেমাটোটক্সিসিটি পরীক্ষা আসছে। সে ম্যাক্রোসাইটোসিস করে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া করে, ব্লু ব্ল্যাক ডিসক্লারেশন করে। খুব ইম্পর্টেন্ট, আমি যে কয়েকটা কথা এখান থেকে লিখে দিব, এই কয়েকটা কথা দিয়ে কোশ্চেন আসছে। 1 নম্বর, জিডুবুডিন হেমাটোটক্সিসিটি করে। 2 নম্বর, সে হচ্ছে যে ব্লু ব্ল্যাক ডিসকালারেশন অফ দ্য নেইল। 3 নম্বর, সে হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া করে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া করে। তাহলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ব্লু ব্ল্যাক নেইল, এরপরে হেমাটোটক্সিসিটি, এই 3টা কাজ সে করে। তারপরে সে হচ্ছে ফ্যাটের রিডিস্ট্রিবিউশন করে। তারপর চলে আসেন সে হচ্ছে অ্যাবডোমিনাল অবেসিটি করে এর মাধ্যমে আর কি। ওকে, তারপর চলে আসেন ভেরি ইম্পর্টেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথির আরেকটা কারণ আমরা শিখে গেলাম। ফাইন,
এই কথাগুলো মাথায় রাখতে হবে। প্রোটিয়েজ ইনহিবিটরের কথাটা আমরা শেষ করলাম, ইন্টিগ্রেজ ইনহিবিটর কিছু কথা শেষ করলাম। তাহলে আমরা এখানে ফর্মুলাটা হচ্ছে 2-NRTI, 1 প্রোটিয়েজ ইনহিবিটর অথবা হচ্ছে NNRTI। এখান থেকে আপনার ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। এটা ছাড়া আরো কিছু অ্যান্টি ভাইরাল আছে, যেমন অ্যামান্টিডিন, জানামাবির, অসালটামিবির, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদের রুটিনলি ট্রিটমেন্ট আমাদের ইউজ করতে হবে। আমরা জানি এগুলো আমরা যদি ফ্লু লাইক ইলনেসে আমরা দিয়ে থাকি। তো এই অ্যান্টিভাইরাল গুলা আমরা আপনাদের সামনে আর আলোচনা করব না। রিভাভেরিনটা একটু ইম্পর্টেন্ট, এটা ইউজুয়ালি আমরা হেপাটাইটিস সি ট্রিটমেন্ট আমরা ইউজ করে থাকি। বর্তমানে হেপাটাইটিস সি ট্রিটমেন্টে আমরা কি কি ইউজ করি বলেন তো? ইন্টারফেরন আলফা আর রিভাভিরিন। ইন্টারফেরন আলফার